Assalamu alaikum everyone. Welcome to the third lecture of Classics in Translation. Hope you are fine by the grace of Almighty Allah. Today, our focus. What is our focus? Homer's Iliad, chapter 6, book 6. Homer's Iliad, book 6 analysis. অলরেডি আপনাদের সাথে পিডিএফ স্লাইড শেয়ার করা আছে, আশা করি আপনারা খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন। আজকের লেকচার আপনাদের মিড টার্ম এবং গ্রুপ ডিসকাশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অন্যরা জয়েন করতে করতে আমরা আমাদের মূল আলোচনায় ধীরে ধীরে প্রবেশ করতে থাকি। আমাদের চ্যাপ্টার 6 হোমারের ইলিয়াড, বিশ্ববিখ্যাত, বলা হয় পশ্চিমা সাহিত্যে one of the greatest achievement, one of the greatest literary piece of art, Homer's Iliad. কেউ কেউ বলে থাকেন সর্বশ্রেষ্ঠ, one of the greatest literary works. এখন কেন বলা হচ্ছে সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। বুক 6 আজকে আমরা শুরু করতে যাচ্ছি। Book 6, Hector and Andromache. The title of Book 6 is Hector and Andromache. আমাদের এই 6th চ্যাপ্টার হোমারের ইলিয়াড, আমরা তো দেখেছি যে আমাদের এই মহাকাব্যটা টোটাল 24 পার্ট, 24টা অংশ। প্রতিটা পার্টকে বলা হয় বুক, বুক 1, বুক 2, বুক 3। লাস্ট ক্লাসে আমাদের ফোকাস ছিল বুক 1, প্লেগ অ্যান্ড রাথ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব বুক 6। মাঝখানের পর্বগুলোতে কি হচ্ছে এটা আপনাদের সেলফ স্টাডিতে আনতে হবে। সবগুলো ইনসিডেন্ট তো আমরা সমান গুরুত্ব দিয়ে আলোচনা করার সময় পাবো না, আমাদের সময় কম, সিলেবাস সেই অনুযায়ী আমরা যদি কভার করতে চাই তাহলে আমাদের গুরুত্বপূর্ণ অংশগুলোকে ফোকাস করতে হবে। যে অংশগুলো আলোচনা না করলেই না, সেই অংশগুলোকে আমরা গুরুত্ব দিচ্ছি। বুক 6, হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকি। বুক 6 এ আমরা লাইন ওয়াইজ সামারি আপনাদের সামনে প্রেজেন্ট করা আছে। শুরুতেই আমি রিয়াদ মাহমুদকে রিকোয়েস্ট করব আপনি প্রথম 3টা পয়েন্ট যদি একটু পড়েন। Book 6, Hector and Andromache. Point 1, 1 to 72. The Greeks enjoy some success. Agamemnon and Nestor urge the Greeks to show no mercy. 73 to 118. The prophet Aeneas advises Aeneas and Hector to rely the Trojans, and then orders Hector to tell the women of Troy to make an offering to Athene to try to stop Diomedes' rampage. 119 to 236. Glaucus and Diomedes meet in battle. History of Bellerophon. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের চ্যাপ্টারটা শুরু হচ্ছে। শুরুতেই লাইন 1 to 72, 1 থেকে 72 লাইনের মধ্যে আমরা কি পাচ্ছি? দ্য গ্রিকস এনজয় সাম সাকসেস। আমরা গত লেকচারে দেখেছি যে যখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে চরমভাবে অপমান করল, তখন অ্যাকিলিস মন খারাপ করে যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে গেল, গিয়ে তার মায়ের কাছে বিচার দিল, বলল যে আমাকে ওরা অপমান করছে, আমি ওদের সাথে আর যুদ্ধ করব না, আমি ওদের সাথে আর যুদ্ধ করব না। ওরা ওরা যতক্ষণ না পর্যন্ত আমাকে যথেষ্ট ক্ষতিপূরণ দিয়ে দলে ফিরিয়ে না নিয়ে আসবে, আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ফিরে যাব না। ওরা এখন সাফার করবে, আমি যতক্ষণ না পর্যন্ত যুদ্ধক্ষেত্রে ফিরবো ততক্ষণ পর্যন্ত ওরা সাফার করবে। They must suffer. They must suffer.
এখন থেটিস জিউসকে রাজি করিয়েছিল। থেটিস কনভিন্সড জিউস, নানাভাবে জিউসকে রাজি করিয়েছে। এখন জিউস তখন গ্রিকদের সামনে একটা টোপ ফেলেছে, যে গ্রিকদেরকে ছোট ছোট সব সাকসেস দিচ্ছে যাতে ওরা রিস্ক নেয়। গ্রিকরা যাতে রিস্ক নেয়, রিস্ক নিলেই গ্রিকরা বিপদে পড়ে যাবে। জিউস এমন এক সিচুয়েশন ক্রিয়েট করছে যে গ্রিকরা একটু একটু করে ছোট ছোট সাকসেস পাচ্ছে এবং এই সাকসেসের লোভে তারা আরো সামনে এগিয়ে যাচ্ছে। কিন্তু জিউস তো প্ল্যান করে রেখেছে যে গ্রিকরা সাফার করবে। কেন প্ল্যান করে রেখেছে? কারণ জিউস তো থেটিসকে কথা দিয়েছে যে গ্রিকরা সাফার করবে। সেই গ্রিকদেরকে টোপ ফেলছে, সাকসেসের টোপ ফেলছে, যাতে তারা সামনে আগায়, যাতে তারা আরো বেশি অ্যাগ্রেসিভ হয়। অ্যাগ্রেসিভ হলেই গ্রিকরা বিপদে পড়ে যাবে। অ্যাগামেমনন, নেস্টর এরা দুজন মিলে গ্রিকদেরকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে, বলছে নো মার্সি, সামনে যখনই ট্রোজান পড়বে তাদেরকে নিশ্চিহ্ন করে দাও। মানে সিরিয়াস যুদ্ধ শুরু হতে যাচ্ছে, সিরিয়াস যুদ্ধ, গ্রিকদের সাথে ট্রোজানদের যুদ্ধ হবে, ভয়ঙ্কর যুদ্ধ। এরপর লাইন 73 টু 118, 73 থেকে 118, প্রফেট হেলেনাস। প্রফেট হেলেনাস, প্রফেট হচ্ছে যারা ভবিষ্যৎ দেখতে পারে। ট্রোজানদের একজন প্রিন্স আছে, প্রিন্সের নাম হেলেনাস। সে ভবিষ্যৎ দেখতে পারে। সে ভবিষ্যতে দেখতে পাচ্ছে যে একটা বিপদ সামনে। সেই বিপদের মোকাবিলা করার জন্য হেলেনাস এনিয়াস এবং হেক্টরকে পরামর্শ দিচ্ছে। এনিয়াস অ্যান্ড হেক্টর এরা হচ্ছে ট্রোজান সাইডের দুইজন সেনাপতি। হেলেনাস, এনিয়াস, হেক্টর এরা সবাই হচ্ছে ট্রোজান পার্টি। আর উপরে যাদের নাম বললাম, অ্যাগামেমনন, নেস্টর, এরা হচ্ছে গ্রিক। ওইদিকে গ্রিকরা প্রস্তুতি নিচ্ছে, এইদিকে ট্রোজানরা প্রস্তুতি নিচ্ছে। ট্রোজানদের মধ্যে এনিয়াস অ্যান্ড হেক্টর এরা দুজন হচ্ছে হেড সেনাপতি। হেক্টর হচ্ছে ওদের সুপ্রিম কমান্ডার, এনিয়াস হচ্ছে সেকেন্ড ইন কমান্ড। এরা দুজন মিলে ট্রোজানদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে আক্রমণ করতে হবে। তারপর যখন আর্মিটা মোটামুটি ডিসিপ্লিনড হয়ে গেছে, গোছানো হয়ে গেছে, তখন হেলেনাস হেক্টরকে একটা স্পেশাল অ্যাসাইনমেন্ট দিচ্ছে। দেন হেলেনাস orders Hector to tell the women of Troy to make an offering to Athene. তখন হেলেনাস হেক্টরকে বলছে যে তুমি এক্ষুনি যাও, আমাদের রাজপ্রাসাদের যত মহিলা আছে তারা সবাই একত্রিত হয়ে যেন অ্যাথেনির উদ্দেশ্যে উৎসর্গ করে, অফারিং দেয়। কেন অফারিং দেবে? যাতে ডায়োমিডিস, ডায়োমিডিস হচ্ছে গ্রিক আর্মির একজন ভয়ঙ্কর সৈনিক, ডায়োমিডিস, যাতে ডায়োমিডিস খুব বেশি ক্ষতি না করতে পারে। আমরা গত লেকচারে আলোচনা করেছি যে গ্রিক আর্মির সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস। গ্রিক আর্মির সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা হচ্ছে অ্যাকিলিস। অ্যাকিলিস কিন্তু যুদ্ধ আর করবে না সিদ্ধান্ত নিয়েছে, কারণ অ্যাগামেমনন অ্যাকিলিসকে অপমান করেছে। দ্য গ্রেটেস্ট অ্যান্ড মাইটিয়েস্ট গ্রিক ওয়ারিয়ার স্টপড ফাইটিং, লেফট ব্যাটলফিল্ড। অ্যাকিলিস যদি হয় দ্য মোস্ট ডেঞ্জারাস, দ্য গ্রেটেস্ট, ডায়োমিডিস হচ্ছে সেকেন্ড গ্রেটেস্ট। এই ডায়োমিডিস হচ্ছে খুবই ভয়ঙ্কর, খুবই ডেঞ্জারাস। এই ডায়োমিডিস যেন খুব বেশি ক্ষতি না করতে পারে, এই জন্য হেক্টরকে পাঠাচ্ছে রাজপ্রাসাদে, ট্রোজানদের রাজপ্রাসাদে, যাতে রাজপ্রাসাদের যত রমণী মহিলারা আছে তারা সবাই একত্রিত হয়ে অ্যাথেনিকে পূজা করে। অ্যাথেনিকে পূজা করলে হেলেনাসের ধারণা যে ডায়োমিডিস সে আক্রমণ করবে না। ডায়োমিডিসকে থামানোর একমাত্র উপায় হচ্ছে দেবী অ্যাথেনিকে পূজা করা। কেন? কারণ অ্যাথেনি ডায়োমিডিসকে কন্ট্রোল করে। অ্যাথেনি যদি সন্তুষ্ট হয় তাহলে ডায়োমিডিস আক্রমণ করবে না, আর অ্যাথেনি যদি রাগান্বিত থাকে তাহলে কিন্তু ডায়োমিডিস সব তছনছ করে ফেলবে। এরপর একটা যুদ্ধ শুরু হয়ে গেছে, অলরেডি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে গেছে। গ্লকাস এন্ড ডায়োমিডিস দুইজন তারা সামনাসামনি। ডায়োমিডিস সেও একজন বড় সৈনিক, গ্লকাস সেও একজন বিখ্যাত সৈনিক। এরা সামনাসামনি যুদ্ধ করা বাদ দিয়ে তারা সামনাসামনি
এরা অতীতের গল্পের স্মৃতিচারণ করছে। দে আর রিমিনিসিং দ্য স্টোরি অফ বেলেরোফোন। এটা অন্য একটা গল্প, বাট এখানে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই লাইনটুকু 1 নম্বর লাইন থেকে 236 নম্বর লাইন, এখানে যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠছে। ট্রোজান এবং গ্রিকদের মধ্যে যে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের ছবি আমরা ফুটে পাচ্ছি। We find the portrayal of war, the image of war from these lines. যখনই আমাদের প্রশ্ন থাকবে the theme of war, the theme of war in Homer's Iliad, তখন আমরা এই লাইনগুলো থেকে কিছু হেল্প নিতে পারবো। এরপর আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমরা প্রবেশ করে যাই, লাইন 237 to 368। এই হচ্ছে আমাদের মূল অংশ। আমাদের আজকের লেকচারের মূল অংশ হচ্ছে এই 237 নম্বর লাইন থেকে শুরু হচ্ছে। 237 থেকে শুরু হচ্ছে। কি হচ্ছে? Hector, if you remember the name Hector, the supreme commander of Trojan army, Hector arrives in Ilium. হেলেনাসের কথা মতো হেক্টর রাজপ্রাসাদে ফিরে এলো। ফেরার পর meets his mother Hecate. ফিরেই তার মায়ের সাথে দেখা হচ্ছে। Hector is conversating. Hector is having a conversation with his mother. Hecate is not only Hector's mother, she is also the queen of Troy. এরপর হেক্টর হেলেনাসের কথা মতো হেকাবিকে পরামর্শ দেয় যে কিভাবে কি করতে হবে। কিন্তু এই যে অংশটা আমি হাইলাইট করে রেখেছি, পার্পল কালারে হাইলাইট করা, হেক্টর arrives in Ilium and meets his mother Hecate, এইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ম্যাগনেট পয়েন্ট, যেটা আমরা খুব ডিটেইলে স্টাডি করব। হেক্টর মিটস Hecate or হেকুবা। হেক্টরের মায়ের নামের বানান বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, মূলত দুইটা বানান আপনারা খেয়াল করবেন। কোন কোন ট্রান্সলেশনে আপনি হেক্টরের মায়ের বানান পাবেন হেকাবি, কোন কোন ট্রান্সলেশনে আপনি পাবেন হেকুবা। দুটার যে কোনো একটা লিখলেই হবে। Hector meets his mother Hecate. Hector was met at the palace by his gentle, generous mother Hecate. প্রাসাদে প্রবেশ করতে করতেই হেক্টর তার মায়ের সাথে সাক্ষাৎ করল। হোমার হেক্টরের মা হেকাবিকে কিভাবে বিশেষায়িত করছে, কি কি অ্যাডজেক্টিভ ব্যবহার করছেন হোমার? জেন্টল অ্যান্ড জেনারাস মাদার, জেন্টল অ্যান্ড জেনারাস। হেক্টর তার জেন্টল অ্যান্ড জেনারাস মা হেকাবির সাথে সাক্ষাৎ করছে। তখন হেকাবি মা তার ছেলের হাতে হাত রেখে কি বলছে? Putting her hand in his, she said. মা ছেলের হাতে হাত রেখে বলছে, Hector, why have you left the brave conflict to come here? বাইরে এত ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, যুদ্ধে কত মানুষ মৃত্যুবরণ করছে, কত ভয়ঙ্কর যুদ্ধ, তুমি যুদ্ধ ছেড়ে এই রাজপ্রাসাদের ভেতরে কি করছো? মা ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি হচ্ছ সুপ্রিম কমান্ডার, তুমি হচ্ছ ট্রোজানদের সুপ্রিম কমান্ডার, দ্য গ্রেটেস্ট ট্রোজান ওয়ারিয়ার। তোমার থাকার কথা হচ্ছে যুদ্ধক্ষেত্রে, ফ্রন্ট লাইনে। তুমি যুদ্ধ না করে প্রাসাদের ভেতরে কি করছো? হোয়াট আর ইউ ডুইং? ওয়াই হ্যাভ ইউ লেফট দ্য কনফ্লিক্ট? যুদ্ধ ছেড়ে তুমি এই প্রাসাদের ভেতরে কি করছো মাই চাইল্ড? এখানে মা ছেলেকে এই কথা বলছে। এখন এই কথা বলার পেছনে কি কি ইন্টেনশন থাকতে পারে আমরা একটু আন্দাজ করার চেষ্টা করি। মা ছেলেকে জিজ্ঞেস করছে যে তুমি বাইরে যুদ্ধ হচ্ছে, তোমার দায়িত্ব হচ্ছে যুদ্ধ করা, তুমি সেখান থেকে এখানে কি করছো?
স্যার ওরা যে অনেক ব্রেভ ছিল, মানে বীর জাতি ছিল, সেটা একটা প্রুফ আর কি এটা। আচ্ছা, মা সাধারণত, টিপিক্যাল মা তার ছেলেকে কি বলবে, যে বাইরে যুদ্ধ হচ্ছে, হোক, তুমি আমার প্রাসাদের ভেতরে থাকো। কিন্তু এই জায়গায় রানী হেকাবি তার ছেলেকে কি বলছে? বলছে যে বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি বাইরে যুদ্ধ হচ্ছে, বাইরে রেখে তুমি ভেতরে কি করো? সো আমরা দেখতে পাচ্ছি কুইন হেকুবা ইজ নট আ ট্র্যাডিশনাল টিপিক্যাল মাদার। সাধারণ মা নন, তিনি অন্যরকম। It is true then that those hateful Greeks are getting the better of us in the fighting round the town. ঘটনা কি তাহলে সত্যি যে গ্রিকরা আমাদেরকে ভালোই সাহায্য করছে? গ্রিকরা এতটাই ভয়ঙ্কর যে আমরা তাদের সাথে যুদ্ধ করে পেরে উঠছি না। And your spirit moved you to return here. তুমি এতটাই ক্লান্ত, গ্রিকদের সাথে যুদ্ধ করতে করতে তুমি এতটাই ক্লান্ত যে তুমি রাজপ্রাসাদে ফিরে এসেছো বিশ্রাম নিতে। And lift your hand in prayer to Zeus on town's height. তুমি এতটাই ভয় পেয়ে গেছো যে তুমি এখন জিউসের নামে প্রার্থনা করতে এসেছো। তাহলে মা কি ছেলেকে মক করছে, একটু চিকনে পিন দেওয়ার চেষ্টা করছে, মানে একটু মক করার চেষ্টা করছে? মানে এত গ্রেট ওয়ারিয়ার হেক্টর, বাইরে যুদ্ধ হচ্ছে, তুমি এখানে কি করছো? তুমি কি এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? So soon you are tired. But wait a moment while I fetch you some sweet wine. আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি যে তুমি কিছুটা ক্লান্ত, একটু অপেক্ষা করো। হেকাবি তার ছেলেকে বলছে, প্লিজ ওয়েট, আমি তোমার জন্য সুইট ওয়াইন নিয়ে আসছি, সো দ্যাট ইউ ক্যান ফার্স্ট মেক এ লাইবেশন টু ফাদার জিউস। প্রথমে তুমি এই সুইট ওয়াইন দিয়ে তোমার হাত পবিত্র করো এবং জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করো। তার মানে ওদের যে রিলিজিয়াস ফার্ভার, রিলিজিয়াস প্যাশন, সেটা কিন্তু ফুটে উঠছে, তাই না? মা ছেলেকে বলছে যে at first use sweet wine to prepare yourself, then make prayer to Zeus and the other immortals. প্রথমে পবিত্র হও, জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করো। মা কিন্তু ছেলেকে রিলিজিয়াস ওয়েতে অ্যাপ্রোচ করতে বলছে। ইফ ইউ লাইক, যদি তুমি চাও, রিফ্রেশ ইয়োরসেলফ উইথ দ্য ড্রিঙ্ক অ্যাজ ওয়েল। তারপর যদি তোমার ইচ্ছা করে তুমি একটু ওয়াইন পান করবে, একটু সুইট ড্রিঙ্ক তুমি নিজে পান করবে। ইফ ইউ ওয়ান্ট টু ড্রিঙ্ক, ওয়েল, ওয়াইন ইজ আ গ্রেট কমফোর্ট টু এ ওয়ারি ম্যান। হ্যাঁ, যদি কেউ অনেক ক্লান্ত হয়ে যায়, তবে তার জন্য সুইট ওয়াইন বেশ রিফ্রেশিং, তার ক্লান্তি দূর করার জন্য। And you must be exhausted after fighting so hard for your loved ones. মানে যুদ্ধ কিন্তু শুরুই হয়নি, হেক্টর কিন্তু যুদ্ধ শুরু হতে না হতেই চলে এসেছে। তখন মা তাকে এই কথা বলছে, and you must be exhausted after fighting so hard for your loved ones. সিচুয়েশনটা কি আমরা একটু বোঝার চেষ্টা করি। যুদ্ধ কিন্তু তখনও ওইভাবে শুরু হয়নি। তখন একটা প্ল্যান, হেলেনাসকে পাঠাচ্ছে হেক্টরকে প্যালেসে। হেক্টরকে দেখে মা বলে, আহারে আমার বাচ্চাটা যুদ্ধ করতে করতে টায়ার্ড হয়ে গেছে। এখন এই জায়গায় মা কি ছেলেকে একটু খোঁচা দিচ্ছে যে যুদ্ধ শুরু না হতে হতেই তুমি টায়ার্ড হয়ে গেলে, তুমি প্রাসাদে চলে আসলে? তাহলে এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি? বেসিক হিউম্যান ইমোশনস এখানে কি পাচ্ছি? এখানে মা আর ছেলের কথোপকথন হচ্ছে। হেকাবি তার বেসিক হিউম্যান ইমোশন, তার ভিতরের আবেগটা, কি কি আবেগ এখানে কাজ করছে আপনারা কি বলতে পারবেন? কি কি আবেগ এখানে কাজ করছে? নাদিয়া হোসেন প্রভা, আপনি কি একটু ট্রাই করবেন যে এখানে মায়ের মনে কি কি অনুভূতি কাজ করছে, বেসিক হিউম্যান ইমোশনস কোনটা কোনটা কাজ করছে? তাওহিদ বলতে পারবেন? তাওহিদ, প্লিজ ট্রাই। এখানে নো স্যার। একটু ট্রাই করেন, দেখেন মা ছেলেকে বলছে যে আরে আমার ছেলে যুদ্ধ করতে করতে টায়ার্ড হয়ে গেছে।
কিন্তু যুদ্ধ কিন্তু তখনও শুরু হয়নি, মানে মা ছেলেকে চিকনে খোঁচা দিচ্ছে। এই খোঁচাটা কেন দিচ্ছে? কারণ ছেলে যাতে মানে কোনো, ভালো যে একটা জিদের জন্য। হ্যাঁ, ছেলেকে খোঁচা দিচ্ছে কারণ ছেলে যেন আরো বেশি দৃঢ় প্রত্যয়ের সাথে, আরো ডিটারমিনেশনের সাথে আরো যুদ্ধ করে। টিপিক্যাল মা যদি হতো তাহলে কি করতো? টিপিক্যাল মা, তাহারে আমার ছেলে, এই তোমার যুদ্ধে যেতে হবে না, তুমি প্রিন্স, তোমার যুদ্ধে যাওয়ার কি দরকার, তুমি প্যালেসে থাকো, ওই ওদেরকে পাঠিয়ে দাও, ওরা যুদ্ধ করুক। টিপিক্যাল যদি মাদার হতো তাহলে এইভাবে কথা বলতো যে আমার ছেলে, তুমি আমার ছেলে, তুমি ইউ আর দ্য প্রিন্স অফ ট্রয়, ওয়াই শুড ইউ নিড টু গো ইনটু দ্য ফ্রন্ট লাইন অফ দ্য ব্যাটলফিল্ড, তোমার তো কোনো দরকার নেই, ইউ ডোন্ট নিড টু গো টু দ্য ফ্রন্ট লাইন, তুমি ভেতরে আয়েশ করো, আরাম করো, অন্যদেরকে এই দিয়ে কাজ করো। কিন্তু এখানে মা ছেলেকে ধাক্কাচ্ছে যে তুই যা, তুই কি করিস, বাইরে যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে এখানে একেবি ইজ নট অনলি এ মাদার, শি ইজ দ্য কুইন। সে শুধু হেক্টরের মা না, শি ইজ দ্য কুইন অফ ট্রয়, সে পুরো ট্রোজান জাতির। এজন্য মা তার ছেলেকে তাগিদ দিচ্ছে যে তাড়াতাড়ি যাও। মানে মায়ের মনে এখানে ছেলের জন্য ওয়ারি তো আছে, অবশ্যই ছেলের জন্য সে চিন্তা করবে, এবং একই সাথে ছেলেকে সে পুশ করছে যে যাও ছেলে, তুমি যাও। আমাদের বাংলাদেশের স্বাধীনতার খুব বিখ্যাত একটা সিনেমা আছে, হাঙ্গর নদী প্রেমে, সুচরিতা সিনেমা। এই সিনেমাতে মা মুক্তিযোদ্ধার জন্য নিজের ছেলেকে বিসর্জন দেয়। মানে এরকম আত্মত্যাগী মায়ের জন্যই তো দেশ ও জাতির উন্নয়ন হয়। এই হেকাবিকে আমরা বলতে পারি একজন আত্মত্যাগী, সেলফ স্যাক্রিফাইসিং মাদার। উনি মায়ের আগে উনি একজন রানী, কুইন অফ ট্রয়, নিজের ছেলেকে জাতির জন্য বিসর্জন দিচ্ছে এবং ছেলেকে ইন্সপিরেশন দিচ্ছে যে গো, ডু নট ওয়েস্ট এনি টাইম, যত তাড়াতাড়ি সম্ভব যাও, যুদ্ধে যাও। মানে এখানে আমরা মা ছেলের একটা অদ্ভুত সম্পর্ক খুঁজে পাচ্ছি, নট আ টিপিক্যাল রিলেশনশিপ। আমরা গত ক্লাসে দেখলাম না যে থেটিস এবং অ্যাকিলিস। থেটিস মা তার ছেলের জন্য হাজার হাজার সৈনিকের জীবন হুমকির মুখে ফেলে দিল, তার ছেলের সেলফিশনেসের জন্য হাজার হাজার সৈন্য জীবন হুমকির মুখে। আর এখানে উল্টা, হেকাবি দেশের মানুষের জন্য, ট্রোজান জাতির জন্য নিজের ছেলেকে বিসর্জন দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন? আমরা গত ক্লাসে এক মাকে পেয়েছি, আজকের ক্লাসে আমরা আরেক মাকে পেলাম, হেকাবি, নট আ টিপিক্যাল মাদার। কন্টিনিউ করছি। মা যখন জিজ্ঞেস করছে যে তুমি এত টায়ার্ড, আচ্ছা ঠিক আছে তুমি একটু ওয়েট করো, আমি তোমার জন্য সুইট ওয়াইন আনছি, তুমি প্রথমে জিউসের নামে প্রার্থনা করো, তারপর তুমি যদি চাও কিছু ড্রিঙ্ক, তুমি সুইট ড্রিঙ্ক তুমি পান করতে পারো। তখন গ্রেট হেক্টর অফ দ্য ফ্ল্যাশিং হেলমেট রিপ্লাইড, আমি রিকোয়েস্ট করব আনারকলি আইভি, আনারকলি আইভি, শুনতে পাচ্ছেন? আনারকলি আইভি, Yes, sir. প্রথম প্যারাগ্রাফটা পড়েন, মাই লেডি মাদার, এখান থেকে একটু পড়েন। মাই লেডি মাদার। Okay, sir. My lady mother, don't bring me any delicious wine, or you will deprive me of my strength and leave me unfit to fight. To fight. uh, to fight, and I shrink from offering Zeus. sparkling wine with underwashed hands. A man cannot pray to Zeus, who Darkens. sorry, sir. Who darkens the clouds.
A man cannot pray to dark Zeus who darkens the clouds when he is Bespattered. uh, Bespattered. bespattered with blood and Filth. filth. ওকে, থ্যাংক ইউ। মা ছেলেকে একটু আগে বললো যে তুমি clearly আমি একটু অপেক্ষা করো। দেখতে পাচ্ছি না স্যার। ও আচ্ছা আচ্ছা, filth. আচ্ছা একটু ওয়েট করেন, আসবে। হেক্টর মাকে জবাব দিচ্ছে, মাই লেডি মাদার, ডোন্ট ব্রিং মি এনি ডেলিশিয়াস ওয়াইন। মা তুমি আমার জন্য সুইট ওয়াইন নিয়ে এসো না, প্লিজ ডোন্ট ব্রিং ইট। যদি তুমি নিয়ে আসো, ইউ উইল ডিপ্রাইভ মি অফ মাই স্ট্রেংথ। আমি যদি এখন সুইট ড্রিঙ্ক নেই, আমি যদি সুইট ওয়াইন ড্রিঙ্ক করি, তাহলে আমার শক্তি কমে যাবে, শরীরের শক্তি কমে যাবে, and it will leave me unfit to fight। তখন তো আমি আর যুদ্ধ করতে পারবো না। মানে লজিকটা খেয়াল করেন। মা বলছে তাহলে তুমি ক্লান্ত হয়ে গেছো, তাহলে সুইট ড্রিঙ্ক নাও, সুইট ওয়াইন ড্রিঙ্ক করো। কিন্তু হেক্টর বলছে না, আই ডোন্ট নিড রিফ্রেশমেন্ট। এটা আমি রিফ্রেশ হওয়ার বদলে আমি উইক হয়ে যাব, আমি আনফিট হয়ে যাব। তাহলে মাকে নিষেধ করছে, না তুমি আমার জন্য কোনো সুইট ওয়াইন এনো না। and I shrink from offering Zeus। আমি এখন জিউসের জন্য প্রার্থনা করতে পারছি না। কেন পারছি না? with unwashed hands। আমার হাত অপবিত্র, আমার হাতটা নোংরা। আমি এই নোংরা হাতে জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারছি না। A man cannot pray to Zeus who darkens the clouds when he is bespattered with blood and filth। আমার গায়ে এখন রক্ত লেগে আছে, নোংরা ময়লা লেগে আছে। আমি এই অপবিত্র অবস্থায় জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারি না। ইট ইজ আনফেয়ার, ইট ইজ নট আ প্রপার ওয়ে। এই অপবিত্র অবস্থায় জিউসের উদ্দেশ্যে প্রার্থনা করা যায় না। তাহলে হেক্টরের ক্যারেক্টার সম্পর্কে আমরা এখানে কিছুটা ইঙ্গিত পাচ্ছি যে হেক্টর ভেরি রেসপন্সিবল, ভেরি লজিক্যাল। হেক্টর খুব ভালো করে জানে যে হেক্টর যদি অপবিত্র অবস্থায় প্রার্থনা করে, তাহলে ভালো হওয়ার চেয়ে খারাপই বেশি হবে। জিউস বরং আরো রাগান্বিত হবে, আর জিউস যদি রেগে যায় তাহলে খুবই বিপদ। একই সাথে হেক্টর সুইট ড্রিঙ্ক, সুইট ওয়াইন সে প্রত্যাখ্যান করছে, কারণ সে বলছে আমি যদি এখন সুইট ওয়াইন ড্রিঙ্ক করি, তাহলে আমি যুদ্ধ করতে পারবো না। ইট উইল লিভ মি আনফিট। আমি যুদ্ধ করার জন্য ফিট থাকবো না, আনফিট হয়ে যাব। সো হেক্টর এখন মাকে পরামর্শ দিচ্ছে, নো ইট ইজ ইউ হু মাস্ট প্রে। এখান থেকে আমি রিকোয়েস্ট করব, ইমন খান শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, এখান থেকে একটু পড়েন তো। Okay, sir. No, it is you who must pray. Collect the older woman and go with offering to the temple of the world leader Athene. Choose a robe, the loveliest and biggest you can find in the house and the most precious to you, and lay it on the knees and lovely hair. Athene promised to sacrifice in her shrine a 1,000-year-old heifer that have never worked. If only she will have pity on the town and on the 1,000 wives and little children, and keep that savage and spearman and mighty master of the rout, Demodis clear of scared Ilium. থ্যাংক ইউ। এখন হেক্টর বলছে আমি তো অপবিত্র, আমি এখন জিউস বা কারো কোনো দেব দেবীর উদ্দেশ্যে এখন আর প্রার্থনা করতে পারবো না। আমার পোশাকে রক্ত লেগে আছে, ময়লা লেগে আছে। বরং ডিয়ার মাদার, তুমি একটা কাজ করো, ইট ইজ ইউ হু মাস্ট প্রে। কালেক্ট দ্য ওল্ডার ওমেন। তুমি এবং আরো যারা বয়স্ক মহিলা আছে তাদেরকে একসাথে করো। Go with offerings to the temple of the world leader Athene। অ্যাথেনির যে মন্দির আছে সেই মন্দিরে তোমরা সবাই একসাথে যাও। Choose a robe, the loveliest and the biggest you can find in the house।
তোমার সবচেয়ে সুন্দর যে পোশাকটা আছে, তোমার সবচেয়ে সুন্দর রোব বলতে আলখাল্লার মতো একটা ড্রেস, চুজ এ রোব দ্য লাভলিয়েস্ট অ্যান্ড বিগেস্ট ইউ ক্যান ফাইন্ড ইন দ্য হাউস। মানে তোমার যে সবচেয়ে সুন্দর পোশাকটা আছে সেটা তুমি সাথে করে নিয়ে যাও। অ্যান্ড ওয়ান মোস্ট প্রেশিয়াস টু ইউ, তোমার সবচেয়ে মূল্যবান পোশাক তুমি তোমার সাথে করে অ্যাথেনের মন্দিরে নিয়ে যাও। and lay it on the knees of lovely haired Athene. অ্যাথেনির যে মূর্তি, সেই মূর্তির পায়ের কাছে তুমি তোমার পোশাকটাকে রাখো, রোগটাকে রাখো। এটা দিয়ে শুরু হবে, পূজাটা শুরু হবে, অ্যাথেনির উদ্দেশ্যে যে প্রেয়ার সেটা শুরু হবে এই রোগটা রাখার মাধ্যমে। তারপরে they need to promise, হেক্টর তার মাকে শিখিয়ে দিচ্ছে যে ইউ নিড টু প্রমিস টু স্যাক্রিফাইস ইন হার শ্রাইন, তুমি তার মন্দিরে তুমি প্রতিজ্ঞা করবে। ইউ উইল স্যাক্রিফাইস, তুমি স্যাক্রিফাইস করবে মানে জবাই করবে a dozen year old heifers, a dozen year old heifers, 12 বছর বয়স্ক, হেফার বলতে কাউ, গরু, that have never worked, যে গরু দিয়ে কখনো কোনো পরিশ্রম করানো হয়নি, মানে খুব আদর যত্নে লালন পালন করা 12 বছর বয়সী একটা গরু তুমি অ্যাথেনের উদ্দেশ্যে জবাই করবে। তাহলে দেখেন কি সুন্দর করে হেক্টর হেকাবিকে পরামর্শ দিয়ে দিচ্ছে। এটা হেলেনাস হেক্টরকে শিখিয়ে দিয়েছে, হেক্টর সেটা হুবহু হেকাবিকে শিখিয়ে দিচ্ছে। তাহলে এখন এখানে যেভাবে হেক্টর হেকাবিকে কিভাবে পূজা করতে হবে তার প্রসিডিউর শিখিয়ে দিচ্ছে না, পয়েন্ট বাই পয়েন্ট বলে দিচ্ছে। এটাই কিন্তু পিকচার অফ লাইফ। এই যে ডান পাশে যে থার্ড পয়েন্ট, পিকচার অফ লাইফ, তখনকার জীবনের ছবি, জীবনযাত্রা, কালচারের ছবি, সংস্কৃতির ছবি, ওরা কিভাবে পূজা করত তার একটা বর্ণনা এখানে ফুটে উঠছে। আমরা শুধুমাত্র কাহিনী পড়ছি না, তখনকার জীবনযাপন, ওই এনশিয়েন্ট গ্রিক, প্রাচীন ট্রয়ে মানুষের জীবনযাত্রা কেমন ছিল তারও একটা ছবি কিন্তু ফুটে উঠছে। আমরা টাইম ট্রাভেল করছি, আমরা সেই হাজার হাজার বছর আগে চলে যাচ্ছি, তখনকার সময় মানুষ কিভাবে পূজা করত, ধর্মীয় রিলিজিয়াস অ্যাফেয়ার কিভাবে পালন করত তার একটা বর্ণনা আমরা পেয়ে যাচ্ছি। ইফ অনলি শি উইল হ্যাভ পিটি অন দ্য টাউন, যদি তুমি অ্যাথেনিকে সন্তুষ্ট করতে পারো, তুমি তোমার সবচেয়ে মূল্যবান পোশাকটা তাকে উৎসর্গ করবে, 12 বছরের একটা হৃষ্টপুষ্ট গরু তাকে স্যাক্রিফাইস করার প্রমিস করবে, তাহলে যদি অ্যাথেনে খুশি হয়, অ্যাথেনে যদি খুশি হয় তাহলে অনেক ট্রোজান ওয়াইফ, অনেক ট্রোজান মহিলা তারা বিধবা হওয়ার হাত থেকে বেঁচে যাবে, অনেক বাচ্চা কাচ্চা এতিম হওয়ার হাত থেকে বেঁচে যাবে, কারণ তখন ডায়াবেটিস আমাদেরকে আক্রমণ করবে না। অ্যাথেনেকে খুশি করা মানে হচ্ছে ডায়াবেটিস আর আক্রমণ করবে না। ডায়াবেটিস ভয়ঙ্কর এক যোদ্ধা, অপোজিশন পার্টি, অপোজিশন গ্রিক আর্মিতে অ্যাকিলিসের পরেই সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসকে কোনোভাবে রুখতে হবে, এবং হেক্টর তার মাকে শিখিয়ে দিচ্ছে যে এইভাবে অ্যাথেনেকে যদি খুশি করতে পারো তাহলে ডায়াবেটিস আর আক্রমণ করবে না। তাহলে আমরা এখানে খুব চমৎকার ভাবে পিকচার অফ লাইফ, তখনকার জীবনের ছবি খুঁজে পাচ্ছি। এবং একই সাথে এই যে ভয়, ডায়াবেটিস যদি আক্রমণ করে তাহলে শত শত ট্রোজান রমণী বিধবা হবে, শত শত ট্রোজান বালক এতিম হয়ে যাবে। এই যে এটাও কিন্তু যুদ্ধের ছবি, যুদ্ধের ছবি না এটা, যে শত শত নারী তারা বিধবা হয়ে যায়, তারা তাদের স্বামীকে হারায়, শত শত সন্তান তাদের বাবাকে হারায়। এটা কিন্তু যুদ্ধের একটা ছবি। এই যে পাশে লেখা আছে স্টার দিয়ে, দ্য পিকচার অফ ওয়ার। এবং একই সাথে এখানে মা আর ছেলের একটা সম্পর্ক, তার একটা ছবি আমরা পাচ্ছি যদি আমরা একটু সাবধানে লক্ষ্য করি। অ্যাকিলিসের সাথে তার মায়ের যে সম্পর্কটা ছিল, হেক্টরের সাথে তার মায়ের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। হেক্টর এবং হেক্টরের মায়ের সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। থেটিস যেমন তার ছেলেকে আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছে, ছেলে যা চায় মা তাই দিয়ে দেয়, এখানে হেকাবি কিন্তু তার ছেলেকে খুব চমৎকার ভাবে মানুষ করতে সক্ষম হয়েছে। থেটিস তার ছেলেকে ভালোভাবে মানুষ করতে পারেনি, প্রপার ওয়েতে মানুষ করতে পারেনি। হেকাবি কিন্তু তার ছেলেকে ভালোভাবে মানুষ করছে। মানে মানুষের সম্পর্ক, মা ছেলের সম্পর্ক কেমন হয়, কেমন হওয়া উচিত, তার একটা ছবি আমরা কিন্তু এখানে পাচ্ছি।
তাহলে আপব্রিঙ্গিং কিন্তু একটা ব্যাপার। মা ছেলেকে কিভাবে বড় করছে তার উপরে কিন্তু ছেলের পার্সোনালিটি, বিহেভিয়ার, অ্যাটিটিউড কিন্তু নির্ভর করে। তাহলে অ্যাকিলিসের ওইরকম স্বার্থপর ব্যবহারের পেছনে নিশ্চয়ই থেটিসেরও কিছু দায়ভার থাকবে। আর হেক্টর এত রেসপন্সিবল, তার পেছনে নিশ্চয়ই তার মায়ের একটা ক্রেডিট আমরা দিতেই পারি। তাহলে আমরা এখানে মা আর ছেলের কথোপকথন পেলাম, এবং এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস, হেক্টরের মধ্যে আমরা ওয়ারি খুঁজে পাচ্ছি। হেক্টর ইজ ভেরি কনসার্ন অ্যাবাউট দ্য সেফটি অফ দ্য ট্রোজানস। হেক্টর ইজ ভেরি ভেরি লয়াল, ভেরি সিরিয়াস, a very solid person. তার যে আবেগ অনুভূতি তার কিন্তু ছবি আমরা এখানে খুঁজে পাচ্ছি। সবগুলো পয়েন্টই কিন্তু আমরা এখানে কভার করতে পারছি। হেক্টর যখন তার মায়ের সাথে কথোপকথন হচ্ছে, মা কথা বলছে, হেক্টর কথা বলছে, এই ডায়ালগ অ্যানালিসিসের মাধ্যমেই কিন্তু ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যাচ্ছে। ফ্রম ডায়ালগ অ্যানালিসিস উই আর গেটিং ক্যারেক্টার অ্যানালিসিস। নেক্সট আমরা যে কনভারসেশনে ফোকাস করব সেটা হচ্ছে হেক্টর মিটস প্যারিস। হেক্টর তার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে। হেক্টর তার বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ করছে। কে এই প্যারিস? এটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। হেক্টর প্যারিসের সাথে সাক্ষাৎ করছে, সেটা আমরা একটু পড়ি। আমি রিকোয়েস্ট করব নূর ইসলাম, নূর ইসলাম। Yes, sir. হ্যাঁ, এই স্লাইডের ফার্স্ট প্যারাগ্রাফটা একটু পড়েন। হেক্টর ফাউন্ড Hector found Paris in his bedroom, seeing to his super armor, his shield and body armor, and examining his curved bow. While Helen sat beside him with her waiting woman and supervised their excellent work. Seeing Paris, Hector attacked him sharply. থ্যাংক ইউ। বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে, হেক্টর কেবলই রক্তমাখা পোশাকে যুদ্ধক্ষেত্র থেকে এসেছে। বাইরে সিরিয়াস যুদ্ধ হচ্ছে। হেক্টরের বড় ভাই প্যারিস, তার কিন্তু আরো আগে যুদ্ধক্ষেত্রে থাকার কথা ছিল, কিন্তু এখানে হেক্টর দেখছে তার বড় ভাই প্যারিস বেডরুমে বসে আছে, বিছানার উপরে বসে আছে, একদম আর্মার পরে, যুদ্ধের পোশাক পরে, অস্ত্র শস্ত্র নিয়ে বেডরুমে বসে আছে। ভালো করে লক্ষ্য করেন, হেক্টর প্যারিসকে কোথায় পেল? বেডরুমে। সিং টু হিজ সুপার আর্মার, একদম চকচকে যুদ্ধের পোশাক, বর্ম পরেছে, যুদ্ধের পোশাক দিয়ে থাকে, শিল্ড ঢাল, বডি আর্মার, কার্ভড বো, মানে একদম ঢাল তলোয়ার পরে একদম রেডি হয়ে, সুটেড বুটেড হয়ে যুদ্ধের জন্য সে বিছানার উপরে বসে আছে। এবং বসে বসে সে তার অস্ত্র শস্ত্র লক্ষ্য করছে, তার তলোয়ার কত সুন্দর, তার তীর ধনুক কত চমৎকার, এগুলো সে লক্ষ্য করছে। এবং পাশে থেকে হেলেন, এই হেলেন হচ্ছে প্যারিসের ওয়াইফ। প্যারিস হচ্ছে হেক্টরের এল্ডার ব্রাদার, হেলেন হচ্ছে প্যারিসের ওয়াইফ। আর হেলেন পাশ থেকে দেখছে, কাণ্ড কারখানা দেখছে যে প্যারিস কি করছে। হেলেন sat beside him with her waiting woman, supervised their excellent work. তারা দেখছে যে কি চমৎকার, আহারে কি চমৎকার তলোয়ার, কি চমৎকার তীর ধনুক, কি সুন্দর ঢাল তলোয়ার। এখন এই অবস্থায় প্যারিসকে দেখার পর হেক্টর আর তার মেজাজকে কন্ট্রোল করতে পারছে না, যে বড় ভাই হয়ে সে কি করছে, এটা বাইরে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে আর এখানে সে ঢাল তলোয়ার নিয়ে বিছানার উপর বসে আছে, কোনো লজিকেই তো এটা যায় না। Seeing Paris, Hector attacked him sharply. হেক্টরকে এই অবস্থায় দেখে প্যারিস একদম সরাসরি আক্রমণ করছে, একদম সরাসরি প্যারিসকে আক্রমণ করছে। What do you think you are doing? প্রিয় বড় ভাই, আপনি করতেছেনটা কি? What are you doing? It doesn't do you much credit to sit and sulk by yourself like this. প্যারিস, তুমি কি রাগ করে বসে আছো? তুমি কি
কারো উপর রাগ করে মুখ ফুলিয়ে বসে আছো? সাল্ক, সাল্ক মানে হচ্ছে গপ ফুলিয়ে রাগ করে মুখ ফুলিয়ে বসে থাকা। হেক্টর প্যারিসকে বলছে তুমি রাগ করে মুখ ফুলিয়ে বসে আছো, তুমি এইখানে বিছানার উপরে বসে আছো, while our men are falling in action round the town and its steep walls. বাইরে আমার দেশের মানুষেরা, আমারই সৈন্য, তারা একের পর এক মৃত্যুবরণ করছে, একের পর এক তারা শহীদ হয়ে যাচ্ছে, তারা তাদের জীবন উৎসর্গ করে দিচ্ছে, আর তুমি এইখানে বিছানার উপরে বসে আছো, বউকে পাশে নিয়ে তুমি বিছানার উপরে বসে আছো। ইট ইজ ইয়োর ফল্ট। একদম হেক্টর প্যারিসকে সরাসরি আক্রমণ করছে। ইট ইজ ইয়োর ফল্ট দিস টাউন ফ্লেয়ার্স উইথ দ্য সাউন্ড এন্ড ফিউরি অফ ব্যাটল। এই যে ভয়ঙ্কর যুদ্ধ হচ্ছে 10 বছর ধরে, এই যুদ্ধের জন্য তুমি দায়ী। হেক্টর প্যারিসকে সরাসরি আক্রমণ করছে, এই যুদ্ধের জন্য, এই ভয়ঙ্কর দুর্দশার জন্য তুমি দায়ী। কিভাবে? কারণ প্যারিস হেলেনকে কিডন্যাপ করে, চুরি করে নিয়ে এসেছিল মেনেলাইয়াসের কাছ থেকে। এই হেলেন ছিল মেনেলাইয়াসের ওয়াইফ। এই হেলেন ছিল প্যারিস এখন যে প্যারিসের যে ওয়াইফ হেলেন, এই হেলেন ছিল মেনেলাইয়াস, কুইন অফ স্পার্টা। সেই স্পার্টা রানীকে চুরি করে সেই হেলেন হয়ে গেছে হেলেন অফ ট্রয়। এই অপমানের প্রতিশোধ নেয়ার জন্যই তো মেনেলাইয়াসের আগামেমনন আক্রমণ করেছে। 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধের জন্য দায়ী কে? প্যারিস নিজেই। যেই প্যারিস এই ভয়ঙ্কর যুদ্ধের জন্য দায়ী, সেই প্যারিস সেই যুদ্ধ বাদ দিয়ে সে বিছানার উপরে বসে আছে। And you would be the first to quarrel with anyone else. তোমার উচিত সবার আগে যুদ্ধের ময়দানে যাওয়া। যেহেতু তুমি এই যুদ্ধের জন্য দায়ী, তোমার উচিত সবার সামনে গিয়ে যুদ্ধ করা। আর তুমি কি করছো? You found shirking the horrors of war. তুমি যুদ্ধের ভয়ে তুমি এই বিছানায় বসে আছো প্রাসাদের ভিতরে। শার্কিং মানে কি? অ্যাভয়েডিং। শার্ক মানে হচ্ছে অ্যাভয়েড করা। তুমি যুদ্ধের যে ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর যুদ্ধকে তুমি অ্যাভয়েড করে এই রাজপ্রাসাদের ভিতরে বিছানার উপরে বসে আছো। ছি ছি ছি। ব্যাক ইনটু অ্যাকশন উইথ ইউ নাও। এক্ষুনি তুমি যুদ্ধে চলো, বিফোর দ্য টাউন গোজ আপ ইন ফ্লেমস। মানে হেক্টরের তার বেসিক হিউম্যান ইমোশনটা দেখেন, ভয়ঙ্কর রাগ, খুবই বিরক্ত, ভেরি অ্যানয়েড, ভেরি ইরিটেটেড অ্যান্ড ডিসগাস্টেড। হেক্টর তার বড় ভাইয়ের প্রতি ডিসগাস্টেড। তোমার উচিত হচ্ছে সবার সামনে গিয়ে যুদ্ধ পরিচালনা করা, আর তুমি কাপুরুষের মতো বসে আছো বিছানার উপরে। তাহলে ইমোশনটা দেখেন, একই সাথে ডিসগাস্ট, অ্যানয়েন্স, ইরিটেশন, বিরক্ত। হেক্টর প্যারিসের উপর চরমভাবে বিরক্ত এবং হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড। এবং একই সাথে এমন না যে সে প্যারিসের উপর থেকে আশা ছেড়ে দিচ্ছে, সে তারপরেও কিন্তু প্যারিসকে টানছে, ইন্সপায়ার করার চেষ্টা করছে, একটু ধমক দিয়ে হলেও সে কিন্তু প্যারিসকে যুদ্ধে ফিরে যাওয়ার জন্য তাগাদা দিচ্ছে। এটাই হচ্ছে ব্রাদার ব্রাদার রিলেশনশিপ। হেক্টর প্যারিস দুই ভাইয়ের সম্পর্ক। ভাইকে যত বিরক্তিকর হোক না কেন, যতই খারাপ সম্পর্ক থাকুক না কেন, ভাই কিন্তু ভাইকে শেষমেশ অনুপ্রেরণা দিবে কাজ করার জন্য। এখানে হেক্টর প্যারিসের প্রতি যতটাই বিরক্ত, যতটাই হতাশ হোক না কেন, ঠিকই প্যারিসকে সে তাগাদা দিচ্ছে, রিটার্ন টু ব্যাটলফিল্ড, রিটার্ন টু ব্যাটলফিল্ড। এই যে ভাই ভাইয়ের যে সম্পর্ক, এবং একই সাথে এখানে কিন্তু জীবনের ছবি ফুটে উঠছে, যে একই মায়ের পেটের দুই ভাই হেক্টর প্যারিস, অথচ দুই ভাই সম্পূর্ণ দুই রকম। একজন হচ্ছে সাহসী, একজন হচ্ছে সাহসী, নির্ভীক, বীর, আরেকজন কাপুরুষ। পুরোপুরি অপোজিট, দুই রকম। এবং একই সাথে এখানে পিকচার অফ ওয়ার, যুদ্ধের একটা ছবি পাচ্ছি। এই যে প্যারিস যুদ্ধের ময়দানের যে হরর, ভীতি, এই ভয়ঙ্কর যুদ্ধ থেকে সে নিজেকে সরিয়ে নিচ্ছে। এই যে তার যে কাওয়ার্ডিস, তার যে কাপুরুষতা, এটাও কিন্তু যুদ্ধের একটা ছবি। প্যারিস কিন্তু এরকম যেসব মানুষ যারা যুদ্ধকে ভয় পায়,
যারা যুদ্ধ থেকে পালিয়ে বেড়ায় তাদেরকে প্রতিনিধিত্ব করছে। প্যারিস ইজ দ্য রিপ্রেজেন্টেটিভ অফ দোজ কাওয়ার্ডস হু শার্কস দ্য হররস অফ ওয়ার, যারা যুদ্ধকে অ্যাভয়েড করে। আমাদেরই মধ্যে কেউ কেউ হঠাৎ করে এখন যদি আমাদের দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়, তাহলে কিন্তু আমরা যথেষ্ট সাহসী না। সবাই কিন্তু যথেষ্ট সাহসী না। কেউ কেউ হয়তো বীরের মতো যুদ্ধের ময়দানের সামনে গিয়ে দাঁড়াবে, আর বেশিরভাগই দেখবেন কাপুরুষের মতো পালাবে। প্যারিস হচ্ছে সেই কাপুরুষদের একজন। তাহলে এখানে এই কনভারসেশন, এখানে আমরা কিন্তু শুধুমাত্র প্যারিসের ক্যারেক্টারটা সম্পর্কেই জানতে পারছি না, এখানে হেক্টর সম্পর্কেও আমরা জানতে পারছি। এখন ছোট ভাই বড় ভাইকে এইভাবে অপমান করলো, এইভাবে তীব্র কটু ভাষায় কথা বললো। এখন বড় ভাই কিভাবে রিপ্লাই দেয় আমরা একটু দেখি তো, কিভাবে রিপ্লাই দিচ্ছে। নাদিয়া হোসেন প্রভা, শুনতে পাচ্ছেন? প্রভা, নাদিয়া হোসেন প্রভা, Yes, sir. পড়েন তো। গডলাইক প্যারিস রিপ্লাইড, এখান থেকে পড়েন। Kotler Paris replied, Hector, your taunts are justified, nothing more than what I deserve. But let me say something, and you listen and pay attention to. I am not sulking. I have no grudge against the Trojans, but came and sat down in my room to wallow in my grief. However, my wife has just been gently urging me to return to the front, and I think she is right. Victory switches from one man to another. So give me a moment while I arm for battle, or else go on ahead and I will follow. I can soon catch you up. So he spoke, but Hector of the flashing helmet made no reply. থ্যাংক ইউ প্রভা। তাহলে এখানে হেক্টর যখন প্যারিসকে খুব বাজে ভাষায় আক্রমণ করলো, শার্পলি অ্যাটাক করলো, তার বিপরীতে প্যারিসের কি বলার কথা ছিল? উচিত একটা জবাব দেওয়ার কথা ছিল না? যে তুমি ছোট ভাই হয়ে এত বড় বড় কথা বলো, আমি আমার দায় দায়িত্ব বুঝি না? তাই তো বড় ভাইয়ের তো এরকম গাটস নিয়ে, এরকম মানে গাটস নিয়ে তার রিপ্লাই দেওয়া উচিত ছিল, মুখের উপর ঠাস ঠাস করে বলে দেওয়া উচিত ছিল। কিন্তু প্যারিস কি করছে? Godlike Paris replied, Hector, your taunts are justified. চিন্তা করতে পারেন, ছোট ভাই বড় ভাইকে এরকম বাজে ভাষায় আক্রমণ করলো, তার কোনো প্রতি উত্তর না দিয়ে প্যারিস বলছে your taunts are justified, তুমি যা বলছো ঠিকই বলছো, nothing more than what I deserve. প্যারিস হেক্টরকে বলছে যে তুমি যা বলছো আমি তা শোনার ডিজার্ভ করি। মানে কি? প্যারিস কোনো প্রতিবাদও করলো না। হেক্টর তাকে এত অপমান করলো, প্যারিস কোনো প্রতিবাদও করলো না, সে মেনে নিল। বাট লেট মি সে সামথিং, প্যারিস আবার বলছে যে আমার কথা একটু শোনো। আচ্ছা ঠিক আছে, তুমি যা বলছো ঠিক আছে, তুমি আমাকে যা বলছো আমি ডিজার্ভ করি, কিন্তু আমার একটু কথা শোনো, and you listen and pay attention to, তুমি মন দিয়ে শোনো। আই এম নট সালকিং। তোমার ধারণা আমি রাগ করে মুখ ফুলিয়ে বসে আছি, কিন্তু না, আমি রাগ করি নাই। আই হ্যাভ নো গ্রাজ এগেইনস্ট দ্য ট্রোজান, কারোর প্রতি আমার কোনো রাগ, কোনো রকম ক্রোধ নাই, কারোর উপর আমার কোনো রাগ নাই। তাহলে but came and sat down in my room to wallow in my grief. আরে আমার মনটা অনেক খারাপ, কত মানুষ মারা যাইতেছে, সেই দুঃখে আমি ঘরে এসে বিছানার উপর বসে আছি। I came and sat down in my room. আমি আমার ঘরে এসে বিছানায় বসে আছি। কেন? কারণ আমার মনে অনেক দুঃখ, আমি অনেক কষ্টে আছি। আমার জন্য কত মানুষ মারা যাচ্ছে, সেই দুঃখে আমি ঘরে বসে বিছানার উপর বসে আছি। কি চমৎকার যুক্তি! আপনাদের কি ধারণা? However, my wife has just been gently urging. আমি যখন মন খারাপ করে বসে আছি, তখন আমার বউ আমার পাশ থেকে আমাকে ধাক্কাচ্ছে। আমার বউ আমাকে ধাক্কাচ্ছে। My wife has been gently urging me to return to the front. আরে আমার বউ আমাকে বলছে যাও যাও, তুমি তাড়াতাড়ি যুদ্ধে যাও, যুদ্ধে যাও, তুমি বিছানার উপরে কি করো, যুদ্ধে যাও। And I think she is right. আরে আমার বউ যা বলছে ঠিকই তো বলছে। And I think she is right. যে হাজবেন্ড এই কথা বলে যে I think my wife is right, বুঝতেই পারছেন সে কেমন। Victory switches from one man to another. এখন ওরা জিতছে, কালকে আমরা জিতবো।
দি ভিক্টরি এক সাইড থেকে আরেক সাইডে সুইচ করে, ভয়ের কোনো কারণ নাই। এখন গ্রিকদের অবস্থা ভালো, কালকে আমাদের অবস্থা ভালো হবে। গিভ মি এ মোমেন্ট, আরে একটু ওয়েট করো, আমার রেডি হওয়া একটু বাকি আছে। while I arm for battle, আরে আমি এখনো রেডি হইনি। যদিও সে রেডি হয়ে বসে আছে, তারপরও সে বলছে আরে আমি একটু রেডি হই, একটু বাকি আছে, রেডি হইতেছে। আর তুমি যাও, ওর এলস গো অন হেড, আরে তুমি যাও না, আই উইল ফলো, আমি আসতেছি, একটু রেডি, একটু দেরি হবে, আই ক্যান সুন ক্যাচ ইউ আপ, তুমি যাও যাও, আমি আসতেছি। বুঝতে পারছেন? এই হচ্ছে প্যারিস। এই অল্প ডায়ালগ, এই ডায়ালগটা আমরা অ্যানালিসিসের মাধ্যমেই প্যারিস যে কত বড় কাওয়ার্ড, কত বড় কাপুরুষ, তা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। তার যে কোনো রকম মেরুদণ্ড নাই, কোনো যে গাটস নাই, সেটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। প্যারিস, তার ছোট ভাই তাকে এত অপমান করলো, প্যারিস কোনো প্রতিবাদ করলো না, বরং সে বলছে সে মনের দুঃখে ঘরের ভিতরে ঢুকে আছে। এটা কোনো যুক্তি হলো? আবার সে বলছে আমার বউ আমাকে ধাক্কাচ্ছে, হ্যাঁ ও তো ঠিকই বলছে, মাই ওয়াইফ ইজ রাইট। মানে প্যারিসের আসলে কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নাই। এবং হোমার এইভাবেই প্যারিসকে তুলে ধরেছেন। প্যারিসের এরকম কাওয়ার্ড, এরকম এই যে বেসিক হিউম্যান ইমোশনস কি পাচ্ছি, কাওয়ার্ডিস, কাপুরুষতা পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপ। মানে প্যারিস সে মোটেও একজন মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারেনি। পিকচার অফ লাইফ সেটাই কন্টিনিউ হচ্ছে, যে দুই ভাই পুরো দুই রকম, একই মায়ের পেটের দুই ভাই, হেক্টর প্যারিস, অথচ পুরো দুই রকম, উল্টা। হেক্টর যেরকম মানুষের মতো মানুষ হয়েছে, প্যারিস হয়েছে তার উল্টা, কাপুরুষ। এবং পিকচার অফ ওয়ার, যুদ্ধে, এই যুদ্ধের মতো চরম মুহূর্তে মানুষের আসল চেহারাটা বের হয়ে আসে, প্যারিসের আসল চেহারা বের হয়ে আসছে। এখন প্যারিসের এরকম স্টুপিড রিপ্লাই শুনে হেক্টর কি বলবে? হেক্টর মাননীয় স্পিকার হয়ে গেল। So he spoke, but Hector of the flashing helmet made no reply. হেক্টর এর উত্তরে যে কিছু বলবে, কিছু বলার মতো আর রুচি আর বাকি নাই, হেক্টর কোনো কথাই বললো না। প্যারিসের এই কথা শোনার পরে হেক্টর মেড নো রিপ্লাই, হেক্টর কোনো কথাই বললো না। হেক্টর বলল যেখানে কথা বলার কোনো আর মূল্য নাই। মানে হেক্টর পুরোই ডিসঅ্যাপয়েন্টেড, পুরোপুরি হতাশ। তাহলে আমরা কিন্তু একটা ক্যারেক্টার সম্পর্কে কিন্তু বেশ ভালো একটা পরিষ্কার ছবি পেয়ে যাচ্ছি, যে প্যারিস কেমন মানুষ। এবার আমরা প্যারিসের ওয়াইফ হেলেন কেমন, সেই সম্পর্কে একটু জেনে যাই। হেক্টর মিটস হেলেন। হেক্টর এবার হেলেনের সাথে আলাপচারিতা করছে, কথোপকথন হচ্ছে। সেটা আমি রিকোয়েস্ট করব সাইদা সুলতানা নীলিমা, নীলিমা শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, একটু পড়বেন শুরু থেকে। Helen now warmly addressed Hector. Helen now warmly addressed Hector. My brother-in-law, what a cold, evil mind, slut I am. How I wish that on the very day when my mom bore me, I strong field had swept me off into the mountains or into the waves of the sounding sea, to be overwhelmed before all this could happen. And next to that, since the gods have oriented thing to this evil, and I wish I had found a better husband, one with some feelings for the anger and the contempt that his flock men had for him. But as it is, this husband of mine has not a brain in his head, and never will. Thought one day he will pay for it, if I am not mistaken. But come in ওকে now. ওকে 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 এইটুকুতে আমাদের আলোচনা করার কিছু ব্যাপার আছে। এখন একটু আমরা খেয়াল করি হেলেন কি বলছে।
মাই ব্রাদার ইন ল। ওরে, কি আবেগের সাথে হেলেন হেক্টরকে ডাকছে দেখেন না, মাই ব্রাদার ইন ল। আবার বলছে হোয়াট এ কোল্ড ইভিল মাইন্ডেড স্লাট আই এম। নিজেকে সে নিজেই স্লাট বলছে, নিজেকে নিজেই সে দুশ্চরিত্রা বলছে। হাউ আই উইশ দ্যাট অন দ্য ভেরি ডে ওয়েন মাই মাদার বোর মি। আরে, আমার যেদিন জন্ম হলো সেই দিনই কেন আমার মৃত্যু হলো না, সেই দিনই কেন স্টর্ম ফিন আমাকে তুলে এনে সমুদ্রের মধ্যে আছড়ে ফেললো না। মানে সে বলছে যে সবকিছুর জন্য আমি দায়ী। হ্যাঁ, ট্রোজানরা হেলেনকেই মূলত দায়ী মনে করে। এই যে 10 বছর ধরে যুদ্ধ হচ্ছে, হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে, হাজার হাজার গ্রিক, হাজার হাজার ট্রোজান তাদের জীবন হারিয়েছে, এর পেছনে দায়ী কে? প্যারিসের চাইতেও বেশি রেসপন্সিবল মনে করা হয় হেলেনকে। হেলেন was not only the most beautiful woman but also the most hated woman. সবচেয়ে ঘৃণিত। হেলেনকে সবাই ঘৃণা করত, বিশেষ করে ট্রোজানরা। হেলেন সেই কথা আবার মানে একদম ওপেনলি বলছে যে হোয়াট অ্যান ইভিল মাইন্ডেড স্লাট আই এম। আমি যদি জন্মের সাথে সাথেই মরে যেতাম তাহলে তো আর এত মানুষ আমার জন্য সাফার করতো না। আমি যদি জন্মের সাথে সাথেই আমার মৃত্যু হতো তাহলে তো এই দিন দেখতে হতো না। টু বি ওভারওয়েলমড বিফোর অল দিস কুড হ্যাপেন, তাহলে তার এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হতো না। কি অ্যাক্টিং দেখেন, হেলেন কি ওভার ড্রামাটিক মেলোড্রামাটিক অ্যাক্টিংটাই না করতেছে দেখেন। And next to that, তারপর since the God have ordained things to this evil end, আচ্ছা যাই হোক, যা ঘটে গেছে নিশ্চয়ই গডস এন্ড গডেস তারা চেয়েছেন, এই জন্যই হয়েছে। মানে হেলেন কিন্তু কায়দা করে আবার এই দোষারোপটা কিন্তু আবার গডস এন্ড গডেসের দিকে দিয়ে দিচ্ছে। দেখেন কি একদম কি টেকনিকের সাথে সে পুরো ফোকাসটা ঘুরিয়ে নিচ্ছে। প্রথমে সে নিজেকে দোষারোপ করলো, ইস হায় হায় আমি দায়ী, আমি কেন জন্মের সাথে সাথে মৃত্যুবরণ করলাম না, তাহলে আর এই দিন দেখতো না। আবার সে বলছে যে যা কিছু ঘটেছে নিশ্চয়ই গডস এন্ড গডেস চেয়েছে, এই জন্য হয়েছে। মানে হেলেন তার সুবিধা মতো তার ডায়ালগকে সে চেঞ্জ করছে। আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজব্যান্ড। দেখেন কি বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজব্যান্ড। ইস, আমার যদি আরো ভালো একজন হাজব্যান্ড থাকতো। পাশেই কিন্তু হাজব্যান্ড বসে আছে, প্যারিস। এই প্যারিসের সাথে কিন্তু সে পালিয়ে এসেছিল, প্যারিসের সাথেই কিন্তু সে পালিয়ে এসেছিল। সেই প্যারিসের সামনে হেলেন তার দেবরকে বলছে, তার স্বামীর ছোট ভাইকে বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজব্যান্ড। এটা কতখানি অপমানজনক আপনি চিন্তা করেন। ওয়াইফ তার হাজব্যান্ডের সামনে বলছে, আই উইশ আই হ্যাড ফাউন্ড এ বেটার হাজব্যান্ড, ওয়ান উইথ সাম ফিলিংস, যার মধ্যে কিছু ফিলিংস আছে। মানে ইনডিরেক্টলি হেলেন বলছে, আই নিড অ্যানাদার হাজব্যান্ড। এই হাজব্যান্ডে এখন আর মন ভরে না। 10 বছর সংসার করার পর হেলেনের এখন আর প্যারিসকে ভালো লাগে না। She need one with some feelings or for the anger and contempt this fellow man had for him. এর দেশের মানুষ ওকে দেখতে পারেন, অথচ সেই বিষয়ে ওর কোনো খেয়ালই নাই। মানে ব্লক হেডেড হাজবেন্ড বলে হেলেন প্যারিসকে অপমান করছে। But as it is, this husband of mine hasn't a brain in his head. আমার এই গর্দভ স্বামী, তার মাথায় কোনো ঘিলুই নেই। He hasn't had a brain in his head and never will. ওর ব্রেন নাইও, কোনোদিন হবেও না। কিভাবে অপমান করছে দেখেন। অথচ তার আগের স্লাইডে আমরা দেখলাম প্যারিস কি সুন্দর করে হেলেনের নামে সুখ্যাতি করছে যে আরে আমার ওয়াইফ আমাকে ধাক্কাচ্ছে, যাও যুদ্ধে যাও, যুদ্ধে যাও, আরে আমার ওয়াইফ তো কারেক্ট, আই থিঙ্ক মাই ওয়াইফ ইজ রাইট। ঠিক তার পরপরই তার ওয়াইফ হাজব্যান্ডের নামে কি বলছে যে দিস হাজব্যান্ড হ্যাজন্ট এ ব্রেইন ইন হিজ হেড অ্যান্ড নেভার উইল। শুধু যে মাথায় ঘিলু নাই তাই না, কোনোদিন হবেও না। Though one day he will pay for it if I'm not mistaken. এবং এটা হেলেন এটাও বলছে যে ও একদিন পস্তাবে এটার জন্য। তাহলে এখানে আমরা কি বেসিক হিউম্যান ইমোশন পাচ্ছি? ইমোশন কি কি পাচ্ছি এখানে? হেলেন প্রথমত দেখতে পাচ্ছি যে হেলেন অভিনয় করার চেষ্টা করছে। স্যার মেকি অভিনয় বলে যেটা, মেকি, হ্যাঁ, সে অ্যাক্ট
করছে, অভিনয় স্যার করছে, হিপোক্রিট টাইপ। হিপোক্রেসি। হ্যাঁ, মানে সে আসলে ইনডিরেক্টলি হেক্টরকে, মানে হেক্টরের দিকে অ্যাপ্রোচ করছে, হেক্টরকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছে। কিভাবে? হেক্টরকে সে বলছে দেখলে, আরে আমার এই হাজবেন্ডকে নিয়ে আর কোনো আশা ভরসা নাই, আই নিড বেটার হাজবেন্ড, মাথায় ঘিলু আছে এরকম একটা হাজবেন্ড। মানে ইনডিরেক্টলি বলছে যে এখন হেলেনের প্রয়োজন হেক্টরের মতো একজন হাজবেন্ড। মানে এইভাবে সে ফ্লার্ট করার চেষ্টা করছে ইনডিরেক্টলি। এবং এখানে আমরা হিউম্যান রিলেশনশিপ, স্বামী স্ত্রীর যখন সম্পর্কটা যখন একটা মেকি ফলস রিলেশনশিপে পরিণত হয়, হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা যখন নামমাত্র একটা সম্পর্কে পরিণত হয়, সেই সম্পর্কটা কেমন? একসময় প্যারিসের হাত ধরে হেলেন পালিয়ে এসেছিল এবং সেইটার জন্য কিন্তু এই ভয়ঙ্কর যুদ্ধ। অথচ এখন 10 বছর পরে এদের মধ্যে আর কোনো আবেগ অনুভূতির লেশমাত্র অবশিষ্ট নাই। বিশেষ করে হেলেনের কিন্তু প্যারিসের প্রতি কোন রকম আবেগ অনুভূতি অবশিষ্ট নাই। তার মানে দে অ্যাকচুয়ালি পোর্ট্রেজ দ্য ফেক রিলেশনশিপ। মানে এরা জাস্ট নামমাত্র হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু একজন আরেকজনের প্রতি কিন্তু তাদের কোনো আবেগ আর অনুভূতি, বিশেষ করে হেলেনের কিন্তু প্যারিসের প্রতি কোনো আবেগ অনুভূতি অবশিষ্ট নাই। তার মানে এটাও কিন্তু একটা পিকচার অফ লাইফ, তাই না? হেলেন অ্যান্ড প্যারিস, দে আর হ্যাভিং ফেক রিলেশনশিপ, তাদের নামমাত্র সংসার। তাহলে এখানে আমরা বেসিক হিউম্যান ইমোশনস পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপস পাচ্ছি, পিকচার অফ লাইফ পেয়ে যাচ্ছি। ইভেন হেলেন ক্যারেক্টারটা কেমন তারও কিছুটা আন্দাজ আমরা পাচ্ছি। তার ডায়লগ অ্যানালিসিস এর মাধ্যমে তার ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যাচ্ছে। From dialogue analysis, we are getting character analysis. Okay, তাহলে আমরা পরের পার্টে যাই। শান্তনা আক্তার দেখতে পাচ্ছেন, শান্তনা আক্তার, শান্তনা আক্তার। Yes, sir. হ্যাঁ, পরের পার্টটুকু একটু পড়েন তো, ওই যে বাট কাম ইন নাও, এখান থেকে পড়েন, বাট কাম ইন নাও। But come in now, my dear brother-in-law, and sit down on this chair. No one in Troy bears a greater burden of a responsibility for the fighting than you, and all because of me. Showed that I am, and perish blindfoldly. Zeus surely has an evil end in store for us, intending us to figure in the songs of people yet unborn. থ্যাংক ইউ শান্তনা। হেলেন ওই জায়গায় থেমে যায়নি, আবার সে কন্টিনিউ করছে, বাট কাম ইন নাও মাই ডিয়ার ব্রাদার ইন ল, আমার আদরের দেবর তুমি এখানে বসো। মানে কিভাবে হাজবেন্ডের সামনে হেলেন হেক্টরের সাথে, তার দেবরের সাথে ফ্লার্ট করছে। কাম ইন নাও মাই ডিয়ার ব্রাদার ইন ল, সিট ডাউন অন দিস চেয়ার, এই যে আমি যে চেয়ারে বসে তুমি এই চেয়ারে এসে বসো। No one in Troy bears a greater burden of responsibility for the fighting than you. ইস, তোমার কত দায়িত্ব, তুমি কত কষ্ট করো, তোমার কত কষ্ট, তুমি এখানে বসো তো, সব কাজ বাদ। ভাবি তার দেবরকে আদর করার চেষ্টা করছে। No one in Troy bears a greater burden of responsibility for the fighting than you. তোমার মতো তো এত দায়ভার কারো নাই, তুমি হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট করো, and all because of me. আবার সেই কথা বলছে যে all because of me, সব কিছুর জন্য আমি দায়ী, slut that I am। আবার নিজেকে সে দুশ্চরিত্রা বলছে। প্যারিস is blindfoldly, তোমার এত কষ্ট তার জন্য কে দায়ী? আমি দায়ী। তার জন্য কে দায়ী? প্যারিস দায়ী। Zeus surely has an evil end in store for us. Zeus নিশ্চয়ই আমাদের জন্য চরম দুর্দশা তৈরি করে রেখেছে। মানে আমাদের কপালে কি যে দুঃখ আছে, জিউস আমাদের কপালে যে কি দুঃখ লিখে রেখেছেন, intending us to figure in the songs of people yet unborn. মানে হেলেন ইনডিরেক্টলি হেক্টরকে অ্যাপ্রোচ করছে, ফ্লার্ট করছে। তাহলে এখানে বেসিক হিউম্যান ইমোশনস, মানে হেলেনের আর প্যারিসকে ভালো লাগে না। হেলেন প্যারিস তাদের যে সম্পর্ক, এই সম্পর্কে আর কোনো আবেগ অনুভূতি অবশিষ্ট নাই। এখন হেলেনের প্রয়োজন হেক্টরকে, হেলেন এখন হেক্টরের দিকে
আকৃষ্ট হচ্ছে। এটাও কিন্তু স্যার একটা বোর পিকচার হয়ে অফ গেছে। লাইফ। হ্যাঁ, প্যারিস এই যে বলছে না, আই নিড এ বেটার হাজবেন্ড, আমার এই হাজবেন্ডের মাথায় কোনো গিলু নাই। মানে এখানে তাহলে হেলেন ক্যারেক্টারটা কেমন আমরা কিন্তু সেটা বুঝতে পারছি। মানে আমাদের হোমার কিভাবে হেলেনকে পোর্ট্রে করছে, অন্য কোন সিনেমা অন্য কোন নাটকের হেলেনকে এখানে আনবেন না। এখানে হচ্ছে এই হেলেনটা কেমন, হোমার কিভাবে হেলেনকে পোর্ট্রে করছে সেটা কিন্তু আমরা এখান থেকে বের করতে হবে। যে হেলেনকে মোটেও আমরা কিন্তু পজিটিভ লাইটে দেখতে পাচ্ছি না। স্পেশালি হোমার হেলেনকে কিন্তু পজিটিভ ভাবে পোর্ট্রে করেননি, বরং হেলেন হিয়ার ইজ অ্যাকচুয়ালি অ্যাপ্রোচিং হেক্টর। মানে এই যে ওর 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 মধ্যে যে ইমোশনটা কাজ করছে, এতে কিন্তু হেলেনের প্রতি আমরা কোনো সিম্প্যাথি ফিল করি না, বরং হেলেনের প্রতি আমাদের একটু বিরক্তি আসে। ডায়ালগ অ্যানালিসিস থেকে ক্যারেক্টার অ্যানালিসিস হয়ে যাচ্ছে, আমরা বেসিক হিউম্যান ইমোশনস খুঁজে পাচ্ছি, হিউম্যান রিলেশনশিপস পেয়ে যাচ্ছি। যে এখানে দেবর আর ভাবির সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, যে সম্পর্কটা নামে মাত্র সম্পর্ক, ফেক রিলেশনশিপ, পিকচার অফ লাইফ, ইভেন যুদ্ধের ছবি। এই যে যুদ্ধ আমাদেরকে কতখানি ফ্রাস্ট্রেটেড করে দেয়, যে একটা সময় আমরা হাল ছেড়ে দিই, যে কি আছে যে আমাদের জীবনে ধ্বংস হয়ে যাবে সবকিছু। এই যে আমরা একটা সময় আশার হাল ছেড়ে দিই, এটাও কিন্তু যুদ্ধের একটা ছবি। হেক্টর হেলেনের এই অ্যাপ্রোচটাকে কিভাবে হ্যান্ডেল করছে আমরা একটু দেখি। Great Hector of the flashing helmet replied, Helen, you are very kind. Helen, তুমি খুবই দয়ালু, but don't ask me to sit down. আমাকে তুমি বসতে বলবে না। You will not persuade me. একদম সরাসরি, একদম ডিরেক্টলি ফুল স্টপ টেনে দিচ্ছে হেক্টর। হেক্টর ভালো করেই বুঝতে পারছে যে হেলেন ফ্লার্ট করার চেষ্টা করছে। হেক্টর কোনো রকম প্রশ্রয় দিল না, একদম সরাসরি সে বলে দিল যে ইউ উইল নট পারসুয়েড মি। সে কিন্তু বলছে না ইউ ক্যানট পারসুয়েড মি, অথবা সে বলছে না ডু নট পারসুয়েড মি, সে বলছে ইউ উইল নট পারসুয়েড মি। এখানেই শেষ হেলেন, ডু নট অ্যাপ্রোচ। মানে হেক্টরের ক্যারেক্টার কতখানি সলিড। হেলেন, দ্য মোস্ট বিউটিফুল ওমেন অফ এনশিয়েন্ট গ্রিস। হেলেন হেক্টরের সাথে ফ্লার্ট করছে এবং হেক্টর সেটাকে একদম সরাসরি ফিরিয়ে দিচ্ছে। তাহলে হেক্টরের ক্যারেক্টার কতখানি স্ট্রং সেটা কিন্তু আমরা এখান থেকে কিছুটা হলেও বুঝতে পারছি। হেক্টরের ডায়ালগ থেকে আমরা কিন্তু বুঝতে পারছি। তারপর সে কি বলছে, আই এম অলরেডি অ্যাংশিয়াস টু রিটার্ন এন্ড হেল্প দ্য ট্রোজানস হু মিস মি ব্যাডলি হোয়েন আই এম গন। আমি এক্ষুনি রওনা দিয়ে দিচ্ছি, এখানে আমার বিন্দুমাত্র থাকার ইচ্ছা নাই। তুমি এইসব উল্টাপাল্টা কথা বাদ দিয়ে হোয়াট ইউ ক্যান ডু, আমার প্রিয় ভাবি, তুমি যে কাজটা করতে পারো করো, টু হারি দিস ফেলো আপ, তোমার এই গুণধর স্বামীটাকে একটু সুন্দর করে সাজিয়ে তাড়াতাড়ি যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দাও। and he had better get a move on himself, এবং যত তাড়াতাড়ি সম্ভব সে যুদ্ধক্ষেত্রে আসুক। খুবই বিরক্ত, মানে হেক্টর চরমভাবে বিরক্ত, very disgusted, irritated, annoyed and disappointed. হেলেন এবং প্যারিস দুইজনের প্রতি হেক্টর চরমভাবে বিরক্ত। প্যারিসের প্রতি বিরক্ত কারণ প্যারিস ইজ শোয়িং হিজ গাটলেস কাওয়ার্ডিস, তার কাপুরুষতা দেখাচ্ছে। আর হেলেন কি দেখাচ্ছে, হেলেন ইজ শোয়িং হার ট্রু কালার। তাহলে এখানে কিন্তু আমরা হেক্টর ক্যারেক্টারটাকে চিনতে পারছি। সেই একই কথা ডায়ালগ অ্যানালিসিস থেকেই ক্যারেক্টার অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস চলে আসছে। ইভেন একজন দায়িত্ববান সৈনিক, সে যুদ্ধে ময়দানে ফিরে যাবে, এই যে তার কর্তব্য পরায়ণতা, তার রেসপন্সিবিলিটি, এটা কিন্তু পিকচার অফ ওয়ার, এটাও কিন্তু যুদ্ধের ছবি। যে সত্যিকারের সৈনিক সে যত দ্রুত সম্ভব যুদ্ধের ময়দানে ফিরে যাবে, সে যত দ্রুত সম্ভব তার পাশের সৈনিককে যুদ্ধে ফিরিয়ে নিয়ে আসবে। হেক্টরকে আমরা পাচ্ছি একজন আইডিয়াল সোলজার, an আইডিয়াল সোলজার হিসেবে আমরা হেক্টরকে খুঁজে পাচ্ছি। এবার আমরা আমাদের নেক্সট ক্যারেক্টারের সাথে পরিচিত হই। হেক্টর মিটস অ্যান্ড্রোম্যাকে।
নামের বানানটা একটু জটিল। এতক্ষণ পর্যন্ত আমরা যাদেরকে পেয়েছি সহজ নাম ছিল, এই নামটা একটু জটিল। মনে রাখার জন্য কি বলতে পারি? অ্যান্ড্রোম্যাকির নামটা শুরু হচ্ছে প্রথমে অ্যান্ড এবং অ্যান্ড, তারপর রোম, ROM রোম, আর ACHE একই, অ্যান্ড্রোম্যাকি। অ্যান্ড্রোম্যাকি, এই অ্যান্ড্রোম্যাকি হচ্ছে হেক্টরের ওয়াইফ, হেক্টরের স্ত্রী। হেক্টর তার স্ত্রীর সাথে দেখা করতে এসেছে। যুদ্ধের ময়দানে ঢোকার আগে হেক্টর তার ওয়াইফের সাথে কথা বলছে। এই পার্টটা আমি রিকোয়েস্ট করব আলী সাদমান। আলী সাদমান দেখতে পাচ্ছেন? জি স্যার। হ্যাঁ, একটু পড়েন তো, প্রথম দুইটা প্যারা পড়েন অ্যান্ড্রোম্যাকি থেকে। অ্যান্ড্রোম্যাকি। আচ্ছা ঠিক আছে স্যার। Andrew making bursting into tears went up to him, put her hand in his and said, Hector, you are possessed. This determination of yours will be the death of you. You have no pity on your little boy or your luckless wife, who will soon be your widow when the Greeks kill you in a mass attack. And when I lose you, I might as well be dead. There will be no comfort left when you have made your end, nothing but grief. থ্যাংক ইউ সাদমান, গুড। Okay. অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে দেখার সাথে সাথে সে হাউমাউ করে কেঁদে উঠলো, তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। বার্স্টিং ইনটু টিয়ার্স, ওয়েন্ট আপ টু হিম, দৌড়ে তার হাজবেন্ড হাত গিয়ে ধরলো। পুট হার হ্যান্ড ইন হিজ, দৌড়ে গিয়ে হাজবেন্ডের হাত ধরলো এবং হাউমাউ করে কাঁদছে, চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়ছে। অ্যান্ড্রোম্যাকি বলছে, হেক্টর, ইউ আর পসেসড। হেক্টর, তুমি কি পাগল হয়ে গেছো? দিস ডিটারমিনেশন অফ ইয়ার্স উইল বি দ্য ডেথ অফ ইউ। এইভাবে নিজের জীবন বিপন্ন করে কোন প্রিন্স কি যুদ্ধ করে? ইউ হ্যাভ নো পিটি অন ইউর লিটল বয়, তোমার এই ছেলেটার প্রতি তোমার কোনো দয়া মায়া নাই। অর ইউর লাকলেস ওয়াইফ, আমার প্রতি তোমার কোনো দয়া মায়া নাই। হু উইল সুন বি ইউর উইডো, এবং আমি খুব তাড়াতাড়ি বিধবা হয়ে যাব। when the Greeks kill you in a mass attack, এই গ্রিকরা দল বেঁধে হঠাৎ করে তোমাকে আক্রমণ করবে, আর তুমি নিজেকে বাঁচাতে পারবে না। আমি হয়ে যাব বিধবা, তোমার ছেলে হয়ে যাবে এতিম। and when I lose you, আমি যদি তোমাকে হারাই, I might as well be dead, আমিও যেন সাথে সাথে মৃত্যুবরণ করি, তোমার মৃত্যুর সাথে সাথে যেন আমার মৃত্যু হয়। চিন্তা, এখানে দেখেন কত ইমোশনটা খেয়াল করেন, মানে কতখানি ভয় পাচ্ছে, কতখানি afraid, কতখানি scared Andromache. There will be no comfort left when you met your end. তোমার মৃত্যুর সাথে সাথে আমার জীবনের সমস্ত সুখ ধ্বংস হয়ে যাবে। Nothing but grief, তারপর থেকে আমার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না। ইমোশনটা খেয়াল করেন, মানে অ্যান্ড্রোমেকি সে হেক্টরের প্রতি কতটা লয়াল। অ্যান্ড্রোমেকি একজন পারফেক্ট আইডিয়াল হাউসওয়াইফ বলতে যা বোঝায়, একজন টিপিক্যাল হাউসওয়াইফ যা বলতে যা বোঝায়, যে হাজবেন্ডকে সে বলছে যে ডোন্ট লিভ দিস প্যালেস, তুমি হচ্ছে প্রিন্স, তোমার কি প্রয়োজন যুদ্ধের ময়দানে যাওয়ার? অ্যান্ড্রোমেকি বলছে, and I have no father or lady mothers either, আমার কোনো বাবা নাই মা নাই। অ্যান্ড্রোমেকি এতিম, ওর বাবা মা দুইজনেই মৃত। My father Aetion fell to godlike Achilles. অ্যান্ড্রোমেকির বাবাকে কে হত্যা করেছে? অ্যাকিলিস হত্যা করেছে। When he sacked our welcoming town, অ্যান্ড্রোমেকির বাবাকে মেরে ফেলেছে অ্যাকিলিস। শুধু বাবাকেই না, I had 7 brothers too at home. অ্যান্ড্রোমেকির ছিল 7 ভাই। In one day all of them went down into Hades. Godlike swift-footed Achilles killed them all. তার 7 ভাই সবাইকে মেরে ফেলেছে অ্যাকিলিস। While they were looking after their shambling cattle, white sheep.
মানে অ্যান্ড্রোম্যাকির বাবা এবং 7 ভাই এরা সবাই অ্যাকিলিসের হাতে মৃত্যুবরণ করেছে। এবং আমরা যারা লেকচার 1-এ ছিলাম তারা জানি যে অ্যান্ড্রোম্যাকির হাজবেন্ড হেক্টরকেও মেরে ফেলবে কে? অ্যাকিলিস। অ্যান্ড্রোম্যাকি কন্টিনিউড, অ্যান্ড্রোম্যাকি বলছে, As for my mother who ruled in Thebe under the woods of Mount Placers, Achilles brought her here with the rest of his spoils. শুধু তাই না, অ্যান্ড্রোম্যাকির মাকে অ্যাকিলিস কিডন্যাপ করে দাসী বানিয়ে তুলে নিয়ে এসেছিল, স্লেভ বানিয়ে তুলে নিয়ে এসেছিল। But freed her for an immense ransom. পরবর্তীতে অনেক টাকা পয়সা দিয়ে, অনেক মুক্তিপণ দিয়ে অ্যাকিলিসের হাত থেকে অ্যান্ড্রোম্যাকির মাকে উদ্ধার করেছিল। এবং তার পরপরই she died peacefully in her father's house. মানে বলতে গেলে অ্যান্ড্রোম্যাকির পুরো পরিবার একদম ছারখার হয়ে গেছে অ্যাকিলিসের হাতে। অ্যাকিলিস একাই অ্যান্ড্রোম্যাকির পুরো পরিবারকে ধ্বংস করে দিয়েছে, বাবা মা 7 ভাই সবাইকে একাই ধ্বংস করে দিয়েছে। মানে অ্যান্ড্রোম্যাকি তার পুরো মানে বাবার দিকের পুরো পরিবারকে সে হারিয়েছে অ্যাকিলিসের হাতে। তাহলে বুঝতে পারছেন যুদ্ধে কি পরিমাণ হারিয়েছে, যুদ্ধে কতটুকু ক্ষতি হয়েছিল অ্যান্ড্রোম্যাকির। অ্যান্ড্রোম্যাকি তার বাবা মা 7 ভাই সবাইকে সে হারিয়েছে। তাহলে যুদ্ধ কতখানি ক্ষতি করে দিয়েছে অ্যান্ড্রোম্যাকি। এতখানি হারানোর পর অ্যান্ড্রোম্যাকির আর কোনো মানে মনের ভিতরে আর কোনো কি বলে ওটাকে আত্মবিশ্বাস আর অবশিষ্ট নাই। মানে অ্যান্ড্রোম্যাকি একেবারে ভেঙে পড়েছে। অ্যান্ড্রোম্যাকি এই জন্য হেক্টরকে আর যুদ্ধে যেতেই দিবে না, মানে যুদ্ধকে সে ভয়ঙ্কর ভয় পায়। যুদ্ধ অ্যান্ড্রোম্যাকির কাছে ট্র্যাজেডি, এবং সে কোনোভাবেই হেক্টরকে যেতে দেবে না। এটাই সে বলছে। সো হেক্টর, অ্যান্ড্রোম্যাকি হেক্টরের হাতে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলছে, কি বলছে? ইউ আর ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার টু মি। অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে কি বলছে? যে তুমি আমার বাবা, তুমি আমার মা, তুমি আমার ভাই, as well as my strong husband. একটা সেন্টেন্সে হাজব্যান্ড ওয়াইফের আইডিয়াল রিলেশনশিপ কেমন হওয়া উচিত তার একটা চমৎকার বর্ণনা হোমার লিখে গেছেন। কি সুন্দর করে অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে বলছে যে হেক্টর, ইউ আর ফাদার অ্যান্ড মাদার অ্যান্ড ব্রাদার টু মি। তুমি আমার মা বাবা, তুমি আমার ভাই, as well as my strong husband, এবং তুমি আমার স্বামী। This is the explanation of true relationship. সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্ক এমনই হওয়া উচিত। Have pity on me now. আমার প্রতি করুণা করো। Stay here on the tower and don't make your boy an orphan and your wife a widow. তুমি প্রিন্স, সুপ্রিম কমান্ডার, তোমার কি প্রয়োজন যুদ্ধের ময়দানে সামনে যাওয়ার? তুমি যেও না। Don't go. Stay inside the palace. শুধু তাই না, তারপরে সে তাকে বলছে যে তুমি যুদ্ধের ময়দানে গেলে তোমাকে ওরা মেরে ফেলবে, আমি বিধবা হয়ে যাব, তোমার ছেলে এতিম হয়ে যাবে। কি প্রয়োজন? এত রিস্ক নেওয়ার তো কোনো প্রয়োজন নাই, তুমি প্যালেসের ভিতরে থাকো। তারপরে অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে আবার বুদ্ধি দিয়ে দিচ্ছে যে কিভাবে যুদ্ধ পরিচালনা করবে। এই যে র্যালি দ্য ট্রোজানস বাই দ্য ফিগ ট্রি হিয়ার, এই যে ডুমুর গাছ, বড় একটা গাছ, এখান থেকে তুমি ট্রোজানদেরকে পরিচালনা করো, ওদেরকে ডিরেকশন দাও কিভাবে ওরা আক্রমণ করবে। where the wall is easiest to scale, আমাদের এই ওয়ালটা হচ্ছে সবচেয়ে নিচু, গ্রিকরা এই ওয়াল দিয়ে আক্রমণ করবে। তুমি এই জায়গায় যদি তোমার সৈন্য যদি সেট করো, অ্যাটাক করো, তাহলে তোমার জন্য সবচেয়ে ভালো হবে। and the town most open to attack, এই জায়গা দিয়ে তুমি তোমার সৈন্যগুলোকে ডিরেকশন দাও। এবং এই দিক দিয়ে অলরেডি গ্রিকরা 3 times অলরেডি দেয়ার বেস্ট ম্যান লেড, গ্রিকরা অলরেডি এই দিক দিয়ে আক্রমণ করে দিয়েছে। মানে কি, অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে কিন্তু যুদ্ধের কলা কৌশল শিখিয়ে দিচ্ছে, আর্ট অফ ওয়ার, কিভাবে যুদ্ধ করতে হবে অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে কিন্তু শিখিয়ে দিচ্ছে। তাহলে এখানে আমরা পিকচার অফ ওয়ার পেয়ে যাচ্ছি এবং একই সাথে পিকচার অফ লাইফ পেয়ে যাচ্ছি। হিউম্যান রিলেশনশিপ, স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হওয়া উচিত সেটা আমরা পেয়ে যাচ্ছি। অ্যান্ড্রোম্যাকির মনে বেসিক হিউম্যান ইমোশন, সেটাও আমরা পেয়ে যাচ্ছি।
আমরা দুইটা কাপল পাচ্ছি, ওইদিকে প্যারিস আর হেলেন এক ফেক কাপল যারা নামে মাত্র হাজবেন্ড ওয়াইফ, এদের মধ্যে বিন্দু মাত্র কোনো আবেগ অনুভূতি অবশিষ্ট নাই। আরেকদিকে আছে হেক্টর অ্যান্ড অ্যান্ড্রোম্যাকি, ট্রু কাপল, সত্যিকারের স্বামী স্ত্রী। এই সম্পর্কটা এমন হওয়া উচিত। মানে আমরা একটা কন্ট্রাস্টিভ কাপল পাচ্ছি, একদিকে প্যারিস হেলেন তাদের ডিফেক্টিভ ফল্টি রিলেশনশিপ, আরেকদিকে হেক্টর এন্ড অ্যান্ড্রোম্যাকি তাদের গভীর খাঁটি জেনুইন রিলেশনশিপ। তাহলে আমরা হিউম্যান রিলেশনশিপের চমৎকার দুটো উদাহরণ পেলাম, যারা নামমাত্র হাজবেন্ড ওয়াইফ, ফেক রিলেশনশিপ একদিকে, আরেকদিকে জেনুইন রিলেশনশিপ। এটাও কিন্তু জীবনের একটা ছবি। এই কথা শোনার পর হেক্টর কি বলছে, আমি রিকোয়েস্ট করব আনারকলি আইভি, Yes, sir. আপনি একটু ফার্স্ট প্যারাগ্রাফটা পড়েন। অ্যান্ড্রোম্যাকি, Andromache, I too have all this constantly on my mind, but if I hid myself like a coward and slunk from the fighting, I would feel nothing but shame before the Trojans and the Trojan women in their trailing gowns. My heart would not be in it either, since I have trained myself always to be a good warrior, to take my place in the front line and try to win glory for my father and myself. থ্যাংক ইউ। হেক্টর অ্যান্ড্রোম্যাকিকে বলছে যে তুমি আমাকে যুদ্ধ শেখাচ্ছ, তুমি যে আমাকে টেকনিক শেখাচ্ছ এটা আমি খুব ভালো করে জানি, কিন্তু আমি যদি কাপুরুষের মতো এই প্যালেসের ভিতরে থাকি তাহলে দেখা যাবে যে সমস্ত পুরুষকে গ্রিকরা মেরে ফেলবে। মানে ট্রয় রাজ্যে যত পুরুষ আছে সবাইকে ওরা হত্যা করে ফেলবে, আমি একা একজন পুরুষ বেঁচে থাকবো আমি যদি এই কাপুরুষের মতো প্যালেসের ভিতরে থাকি। আমার চোখের সামনে হাজার হাজার বিধবা রমণী হেঁটে যাবে, আমি তাদেরকে কিভাবে মুখ দেখাবো? আমি কাপুরুষের মতো কোনোভাবেই এই প্যালেসে রাজপ্রাসাদে লুকিয়ে থাকতে পারবো না, এটা আমার জন্য লজ্জাজনক। এর থেকে মৃত্যু আমার জন্য অনেক ভালো। আমি যুদ্ধের ময়দানে যাব, I will bring glory in my father's name, বাবার নামে আমি গ্লোরি, গৌরব নিয়ে আসবো। কিন্তু তারপরে আবার আরেকটা কথা বলছে, রাবিনা 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 শুনতে পাচ্ছেন? Yes, sir. হ্যাঁ, but deep in my heart, এখান থেকে পড়েন তো। Okay. 1 second, sir. হ্যাঁ, sure. But in my heart, I know well the day is coming when sacred Ilium will be destroyed, together with the people of Priam and Priam himself of a good ash spear. Yet, what distressed me is not only the thought of what the Trojans will suffer, or Hecate herself, or Lord Priam, or my brother, who for all their numbers and bravery will be brought down in the dust in enemy hands. But much more the thought of you when you were dragged off in tears by some drones are more Greek. Your freedom gone. Thank you, রাবিনা। এখন হেক্টরের মধ্যে যে যন্ত্রণাটা, হেক্টরের মধ্যে যে ভয়ঙ্কর যন্ত্রণাটা লুকিয়ে আছে, ও যে কতখানি ভয়ে আছে সেটা আমরা এখানে প্রকাশ পাচ্ছি। ওর ভিতরে যে ভয়টা ওকে কুড়ে কুড়ে খাচ্ছে সেটার এখানে বহিঃপ্রকাশ পাচ্ছি।
হেক্টর বলছে, but deep in my heart, আমি জানি, I know well the day is coming when the sacred Ilium will be destroyed. Fate already decided. আজ হোক, কাল হোক, 1 বছর পরে হোক, আমাদের এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। এটা অলরেডি বিধাতার লিখন লেখা হয়ে গেছে। Together with the people of Priam and the Priam himself of the good ash spear, সবাই ধ্বংস হয়ে যাবে। সব ট্রোজানরা তারা ধ্বংস হয়ে যাবে, বেশিরভাগ ট্রোজান তারা নিশ্চিহ্ন হয়ে যাবে। Yet what distresses me, সবাই ধ্বংস হয়ে যাবে, সবাই মরে যাবে, কিন্তু সেটাতে আমার কষ্ট না। What distresses me, আমার মনের কষ্টটা কোথায়? Not only the thought of what the Trojans will suffer, ট্রোজানরা খুব কষ্ট করবে, তারা চরম দুর্দশায় পতিত হবে, এটার জন্য আমার কষ্ট না। ওর হেকাবি হারসেলফ, অথবা আমার মায়ের জন্য আমার কোনো দুঃখ না। অর লর্ড প্রায়াম, অথবা আমার বাবার জন্য আমার কোনো দুঃখ না। অর মাই ব্রাদার্স টু, আমার ভাইরা দাস হবে, মৃত্যুবরণ করবে, এটার জন্য আমার কোনো কষ্ট না। For all their numbers and bravery will be brought down in the dust at enemy hands, সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে। হেক্টর খুব ভালো করেই জানে এদের কারো জন্য হেক্টরের মন কাঁদে না, but much more the thought of you. কিন্তু হেক্টর বলছে, কিন্তু আমি যখন তোমার কথা চিন্তা করি আমার বুকটা হুহু করে ওঠে, আমার আর দুঃখ বাদ মানে না। হেক্টর বলছে, অ্যান্ড্রোম্যাকি, আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, আমি দুঃস্বপ্ন দেখতে পাই। When you are dragged off in tears by some bronze armored Greek, আমি স্বপ্নের মধ্যে দুঃস্বপ্ন দেখি যে গ্রিকরা তোমাকে ধরে নিয়ে যাচ্ছে, তোমাকে দাসী বানিয়ে, স্লেভ বানিয়ে তোমাকে ধরে নিয়ে যাচ্ছে। Your freedom gone. হেক্টরের কাছে এর থেকে বড় যন্ত্রণা আর কিছু হতে পারে না। মানে হেক্টর অ্যান্ড্রোম্যাকিকে কতখানি ভালোবাসে এবং অ্যান্ড্রোম্যাকি হেক্টরকে কতখানি ভালোবাসে, এরা একজন আরেকজনকে কতখানি ভালোবাসে, এটা সত্যি অ্যাডমায়ারিং। এই যে তাদের মধ্যে ট্রু লাভ, এদের যে ভালোবাসা, এইরকম ভালোবাসা আমরা সচরাচর এপিকে পাই না। এই যে এদের লাভ, Hector loves Andromache deeply, Andromache loves Hector blindly. এই যে এদের যে ভালোবাসা, এই যে ট্রু রিলেশনশিপ, যেটা হেক্টর এন্ড অ্যান্ড্রোম্যাকি, এবং এই যে জীবনের ছবি, যে সত্যিকারের স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন হওয়া উচিত। এবং যুদ্ধে মানুষ কতখানি ডিসপারেট হয়ে যায়। হেক্টর তার ভেতরে সারাক্ষণ যন্ত্রণার আগুন দাউ দাউ করছে, হেক্টর কোনোভাবেই শান্তি পাচ্ছে না। যখনই হেক্টর চিন্তা করে যে তার অ্যান্ড্রোম্যাকিকে ধরে নিয়ে যাবে, সে আর কোনো কিছু সহ্য করতে পারে না। সে কোনোভাবে, কিভাবে সে প্রাসাদে থাকবে যদি সে দুঃস্বপ্ন দেখে? তাহলে আমরা হেক্টর ক্যারেক্টারটা সম্পর্কে জানতে পারছি, তার ডায়ালগ অ্যানালিসিস থেকেই ক্যারেক্টার অ্যানালিসিস, সাইকো অ্যানালিসিস চলে আসছে। আমাদের লাস্ট স্লাইড, এখানে হেক্টর তার ছেলে, তার শিশু সন্তান, এই যে ডান পাশের নিচে কোনায় দেখতে পাচ্ছেন, হেক্টর তার ছেলেকে কোলে নিচ্ছে। With these words, এই কথা বলতে বলতেই glorious Hector reached out for his boy, ছেলেকে কোলে নেবে, কিন্তু বাবাকে দেখে ছেলে ভয় পেয়ে গেল। But the child shrank back with a cry from the bosom of his girdled nurse. কিন্তু বাবাকে দেখে ছোট্ট বাচ্চা ভয় কেঁদে দিল। Alarmed by his father's appearance, বাবার যুদ্ধের পোশাক দেখে ছোট বাচ্চা ভয় পেয়ে গেছে। Terrified by his bronze helmet, ভয়ঙ্কর হেলমেট, এই যে দেখেন ছবিতে নিচে দেখেন হেলমেটের ছবি আছে, ব্রোঞ্জ হেলমেট, এই ছবিতে দেখেন নিচে, এই স্লাইডের নিচে হেলমেটের ছবি আছে। এই হেলমেট দেখে ছোট বাচ্চা ভয়ে কান্না করছে। তাহলে এটা কিসের সিম্বল? ছোট বাচ্চা, সে হচ্ছে ফিউচার, ভবিষ্যৎ, আর হেলমেট কি? ধ্বংস, যুদ্ধের প্রতীক। ভবিষ্যৎ প্রজন্ম যুদ্ধ দেখে ভয়ে কাঁদে, সেই সিম্বলটা আমরা এখানে পাচ্ছি। ছোট বাচ্চা হেলমেট দেখে কাঁদছে, ছোট বাচ্চা কাঁদছে এই দেখে ফাদার এন্ড লেডি মাদার বার্স্ট আউট লাফিং। ছোট বাচ্চা কাঁদছে আর বাবা মা হাসছে। এটা হচ্ছে আইরনি, যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের অবস্থা খুবই করুণ, অথচ আমরা সেটা বুঝতে পারি না, আমরা হাসি। ছোট বাচ্চা কাঁদছে আর বাবা আর হেক্টর অ্যান্ড্রোম্যাকি তারা হাসছে। তারা নিজেরাও জানে না যে ভবিষ্যৎ কতটা ভয়ঙ্কর, যদি জানতো তাহলে তারা হাসতে পারতো না।
Glorious Hector quickly took his helmet off. বাচ্চা ভয় পাচ্ছে, এজন্য সে হেলমেট খুললো and put it all shining on the ground. খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সিম্বল। একজন সৈনিকের মাথা থেকে তখনই হেলমেট মাটিতে পড়ে যখন তার মৃত্যু হয়। দিস ইজ এ প্রিমনিশন, এটা একটা ভবিষ্যৎ সংকেত যে হেক্টরের জীবন আর বেশি দিন নাই। হেক্টর তার মাথা থেকে হেলমেটটা মাটিতে রাখলো। হেলমেট মাটিতে পড়ে তখনই যখন সৈনিক মৃত্যুবরণ করে। মৃত্যুর আগেই এখানে তাহলে খুব জি ম্যাম। ম্যাম আমাকে 5টা মিনিট সময় দেন ম্যাম, 5 মিনিটস। আমি ফোন দিচ্ছি। জি জি ওকে এভরিওয়ান, আমি আর সময় বেশিক্ষণ নিব না। এই কথাটাই বলছি যে সৈনিকের হেলমেট তখনই মাটিতে পড়ে যখন তার মৃত্যু হয়। মৃত্যুর আগেই হেক্টর তার হেলমেটটা মাটিতে রাখছে, মানে তার মৃত্যুর সংকেত কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। হেলমেটটা রেখে হেক্টর kissed his dear son, তার ছেলের কপালে চুমু খেলো, dandled him in his arms, কোলে নিল, তাকে তুলে ধরলো, and prayed to Zeus and other gods. তখন হেক্টর বাবা হিসেবে তার ছেলেকে তুলে জিউসের কাছে প্রার্থনা করছে। এতক্ষণ পর্যন্ত হেক্টর কিন্তু কারো জন্য প্রার্থনা করেনি, হেক্টর তার ছেলের জন্য প্রার্থনা করছে। তাহলে বুঝতে পারছেন বাবার কাছে ছেলে কতটা গুরুত্বপূর্ণ। হেক্টরকে আমরা এখানে কি পাচ্ছি? অ্যাজ এ ফাদার, বাবা হয়ে সে কি প্রার্থনা করছে? Zeus and you other gods, grant that this boy of mine becomes like me, preeminent among the Trojans. আমার ছেলে যেন আমার মতোই ট্রোজানদের নেতা হয়, as strong and brave as I, আমার মতোই শক্তিশালী, আমার মতোই সাহসী হোক, অন্তত আমার মতোই সাহসী এবং শক্তিশালী হোক। আমার থেকে বেশি সাহসী শক্তিশালী হওয়া না হলেও চলবে, as strong and brave as I, আমার মতোই হোক, a mighty ruler of Ilium, একজন মহান শাসক হোক। May people say, মানুষ বলুক, when he comes back from battle, যখন সে যুদ্ধ জয় করে ফিরে আসবে তখন লোকে যেন আমার ছেলেকে দেখে বলে, here is a man much better than his father. লিখে রাখেন, পয়েন্ট আউট করে রাখেন, খুবই 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 গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেক্টর কি বলছে? যে আমার ছেলে আমার মতোই শক্তিশালী, আমার মতোই সাহসী হোক, আমার থেকে বেশি শক্তিশালী না হলেও চলবে, বাট সে যখন যুদ্ধ জয় করে ফিরবে তখন লোকে বলবে, here is a man much better than his father. মানুষ হিসেবে সে তার বাবার থেকেও ভালো। মানে হেক্টর কি বলছে? যে আমার ছেলে মানুষ হিসেবে আমার থেকে ভালো মানুষ হোক, আমার থেকে শক্তিশালী, আমার থেকে সাহসী, আমার থেকে বড় শাসক না হলেও হবে, কিন্তু আমার থেকে ভালো মানুষ যেন হয়। My son will be a much better person. মানুষ, ভালো মানুষ হোক। Let him bring home the blood-stained armor of the enemy. শত্রুর গা থেকে সে রক্তমাখা সাজ পোশাক ছিনিয়ে নিয়ে আসবে, যুদ্ধ জয় করে আসবে। He has killed. And finally, bold করা আছে দেখেন, the last phrase of today's lecture, delight his mother's heart. Ultimately, আমার ছেলে যেন তার মায়ের হৃদয়ে, মায়ের মনে আনন্দ নিয়ে আসে। কি চমৎকার, কি চমৎকার, কি দারুণ প্রার্থনা। দেখেন হেক্টর তার ছেলের জন্য কি দারুণ প্রার্থনা করছে না? যে আমার ছেলে যেন আমার থেকে ভালো মানুষ হয়, আমার ছেলে যেন তার মায়ের মনে আনন্দ নিয়ে আসে। এর থেকে ভালো দোয়া, এর থেকে ভালো প্রেয়ার আর কি হতে পারে? দেখেন হেক্টর বাবা হিসেবে সে কত চমৎকার একজন বাবা। হেক্টর বলছে যে আমার ছেলে আমার থেকে ভালো মানুষ হোক, আমার ছেলে তার মায়ের মনে শান্তি নিয়ে আসুক, মায়ের মনে ডিলাইট, আনন্দ নিয়ে আসুক, মায়ের হৃদয়ে আনন্দ নিয়ে আসুক। একটা বাবার এর থেকে চমৎকার আর কি প্রার্থনা হতে পারে? তাহলে হেক্টর বাবা হিসেবে কতটা অসাধারণ, কিভাবে কত চমৎকার একটা প্রার্থনা করলো তার ছেলে অ্যাস্ট্যানাক্সের জন্য। তার ছেলে
ভালো মানুষ হবে, তার থেকে ভালো মানুষ হবে, তার ছেলে তার মায়ের মনে আনন্দ নিয়ে আসবে। এই যে হেক্টর এত চমৎকার ভাবে আমাদের সামনে ফুটে তুলল হোমার। এই যে আজকে আমরা আমাদের সকল কিছুর সেন্টারে কিন্তু হেক্টর ছিল। আপনারা একটা খেয়াল করেন, একদম শুরু থেকে আমরা হিউম্যান রিলেশনশিপ গুলো খেয়াল করেন। প্রথমেই হেক্টর যখন হেকুবার সাথে বা হেকাবির সাথে কথা বলছে, তখন হেক্টর ইজ সান, হেকাবি ইজ মাদার। তারপর হেক্টর প্যারিসের সাথে কথোপকথন করছে, ব্রাদার। হেক্টরকে আমরা ভাই হিসেবে পাচ্ছি, একটু আগে সান, এখন ব্রাদার। তারপর হেক্টর যখন অ্যান্ড্রোম্যাকির সাথে কথা বলছে, তখন হেক্টর ইজ হাজব্যান্ড, স্বামী হিসেবে। তারপর অ্যাস্টিয়ানাক্সের সাথে হেক্টর ইজ ফাদার। হেক্টরকে আমরা বিভিন্ন চরিত্রে খুঁজে পাচ্ছি, এবং সাথে সাথে সে অন্যদের সাথে তার সম্পর্কটা কেমন, তার মায়ের সাথে সম্পর্ক কেমন, তার ভাইয়ের সাথে সম্পর্ক কেমন, তার ভাবির সাথে সম্পর্ক কেমন, তার স্ত্রী অ্যান্ড্রোম্যাকির সাথে তার সম্পর্ক কেমন, তার ছেলে অ্যাস্টাইনাক্সের সাথে তার সম্পর্ক কেমন, এবং একই সাথে তার যে এদের প্রত্যেকের বেসিক হিউম্যান ইমোশনস, তাদের আবেগ অনুভূতিগুলো, হেকাবি, প্যারিস, হেলেন, অ্যান্ড্রোম্যাকি, তাদের মনের কি কি আবেগ অনুভূতি কাজ করছে, এবং এর মাধ্যমে একটা পিকচার অফ লাইফ, একটা সার্বিক জীবনের ছবি ফুটে উঠছে। এবং এর মধ্যেই আমরা পাচ্ছি যুদ্ধের ছবি, এর মধ্যেই লুকানো আছে যুদ্ধের ছবি। এই যে এটাই আমরা বোঝার চেষ্টা করছি। আজকের গোটা লেকচার 3 মূল ফোকাস ছিল এটাই। হেক্টর তার মায়ের সাথে কথা বলছে, আমরা বেসিক হিউম্যান ইমোশন বোঝার চেষ্টা করছি, রিলেশনশিপটা বোঝার চেষ্টা করছি, পিকচার অফ লাইফ বোঝার চেষ্টা করছি, পিকচার অফ ওয়ার বোঝার চেষ্টা করছি। দেখেন প্রতিটা স্লাইডে আমরা কিন্তু এই পয়েন্টগুলো টাচ করার চেষ্টা করেছি। হেক্টর তার ভাইয়ের সাথে কথা বলছে, হেক্টর তার ভাবি হেলেনের সাথে কথা বলছে, হেক্টর তার স্ত্রী অ্যান্ড্রোম্যাকির সাথে কথা বলছে, আলটিমেটলি হেক্টর তার ছেলের জন্য প্রার্থনা করছে। একটা সার্বিক একটা ছবি, জীবনের ছবি কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ আপনাদের এই লেকচারটা। আমি এটার রেকর্ডিং আপনাদের দিয়ে দিব, একই সাথে গত সেমেস্টারে যে আমি লেকচারটা দিয়েছিলাম সেটাও আপনাদের দিয়ে দিব। আপনাদের সময় হলে দুটো কন্ট্রাস্ট করে দেখবেন, অনেক কিছু শেখার আছে, মন দিয়ে পড়বেন। এই হচ্ছে আমাদের লেকচার 3। স্যার আমাদের গ্রুপ করতে বলছিলেন হ্যাঁ স্যার, হ্যাঁ, আমি গ্রুপ করতে বলেছি। স্যার এই হ্যাঁ সম্পর্কে যদি একটু বলতেন, আমি বিকালে জয়েন হতে পারি নাই। হ্যাঁ, আপনারা 4-5 জন করে গ্রুপ করে ফেলেন, আমি গ্রুপে স্যার আপনাদের সাথে ইন্টারঅ্যাক্ট করব। আমি গ্রুপে স্যার আপনাদের হ্যাঁ গ্রুপ অ্যাসাইনমেন্ট দিব আপনাদেরকে সামনে, স্যার মিডে মিডের আগে, মিডের ও আগেই। স্যার ওই যে 25 মার্কের অ্যাসাইনমেন্টের হ্যাঁ, ওখান ওর থেকে মধ্যে মার্ক একটা হবে। পার্ট। হ্যাঁ 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 হ্যাঁ। ও ও ওকে স্যার। আচ্ছা, আপনারা আপাতত স্যার গ্রুপটা তৈরি লিস্ট করেন, গুলো লিস্টগুলো লিস্ট আপনার মেসেঞ্জারে রাখেন। স্যার আমাদের গ্রুপে। হ্যাঁ হ্যাঁ, আমাদের গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে রাখেন। স্যার এটা কয়দিনের ভিতরে দিতে হবে? নেক্সট ক্লাসের মধ্যে দেন, বুধবারের মধ্যে দেন। ওকে স্যার, ঠিক আছে। হ্যাঁ, ভালোভাবে এটা কিন্তু সিরিয়াসলি দিবেন, ঠিক আছে? আমি কিন্তু গ্রুপে আপনার সাথে কন্ট্যাক্ট করব। স্যার অনেককেই তো স্যার চিনি না, কিন্তু স্যার 4 জন কিভাবে অ্যারেঞ্জ তাহলে করব? 2 জন হ্যাঁ, আমি বেটার আপনি যদি গ্রুপটা করে দেন তাহলে ভালো হয়। না না না, আমি কেন গ্রুপ করে দেবো? আপনারা এত বড় হয়েছেন। স্যার এখানে অনেকেই মানে না স্যার, স্যার আমি পার্টনার স্যার, আমি 2 জন পেয়েছি, আপনি আপনার মতো করে আমি খুঁজে আর নেন আমার না। না না, এটা এই লেভেলে এসে যদি বলেন আমি করে দেবো, তাহলে এটা স্কুল হয়ে গেল। না স্যার, আমি আপনাকে করে দিতে বলছি না স্যার। না না, এটা আপনারা নিজেদের সাথে পরিচিত হন, ঠিক আছে? স্যার বললাম যে 2 জন হলে তো সমস্যা নাই। না না, কোনো সমস্যা নেই। হাইয়েস্ট 5 জনের বেশি করা যাবে না। স্যার তাহলে 2 জনই করি, অনেকে স্যার চিনি না তখন। হ্যাঁ হ্যাঁ স্যার, বেশি 5 স্টুডেন্ট জন হলে নাই। তো 2টা-3টা গ্রুপ হয়, কারণ হ্যাঁ হ্যাঁ, স্টুডেন্টই তো নাই। হোক গ্রুপ হোক, আমি আপনাদেরকে তো কাজ দেব, গ্রুপে একটা কাজ থাকবে,
একটা অ্যাসাইনমেন্ট থাকবে, এটা আমি একা আপনার জন্য একটু চ্যালেঞ্জিং হবে। স্যার একটা কোশ্চেন, স্যার হ্যাঁ, বলেন। গ্রুপ অ্যাসাইনমেন্ট কি মানে মার্কিং স্টুডেন্টদের আলাদা আলাদা হবে না আলাদা একই মার্কিং? আলাদা হ্যাঁ, আলাদা হবে, কারণ দেখা অবশ্যই যাচ্ছে আলাদা যে আলাদা হবে। স্টুডেন্ট বুঝতে পারছি, একই গ্রুপে তো মিক্স স্টুডেন্ট হয়, সো বুঝতে মানে পারছি, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। গ্রেডিং আলাদা আলাদাই হবে, কিন্তু আমি আপনাদেরকে একটা কোশ্চেন দেব। স্যার, ওকে বলো। স্যার। বলেন। নেক্সট ক্লাস তো বন্ধ থাকতে পারে। নেক্সট ক্লাস বন্ধ থাকলে আমরা থার্সডেতে ক্লাস, সরি, আমরা স্যাটারডেতে ক্লাস করব। ওটা আমাদেরকে অন্য একদিন মেকআপ করতে হবে। অলরেডি আমাদের তো একদিন হয়ে গেছে, অলরেডি আমাদের একদিন মিস হয়ে গেছে ক্লাস, ওটার মেকআপ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমি 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 অ্যাভেলেবল আছি। আপনারা যদি 17 তারিখ ক্লাস করতে চান আমি নিতে পারবো। ক্লাস করে ফেললে আপনাদের কিন্তু আপনারা ফ্রি হয়ে যাবেন। আর যদি আপনারা 17 তারিখ যদি ক্লাস না করতে পারেন তাহলে কিন্তু শনিবার দিন করতে হবে। এটা ইটস আপ টু ইউ। আপনারা স্যার বুধবারও তাহলে করতে তো পারেন। 17 তারিখ করাই ভালো। স্যার হ্যাঁ, দেখেন, 17 তারিখ করলেই ভালো হয়। কারণ হ্যাঁ এখন আপনারা ধরেন ইটস আপ টু ইউ। কারণ আমরা যদি ওই দিন মিস দিই, কারণ অলরেডি আমাদের একটা ক্লাস মিস হয়ে গেছে, তো আমরা কিন্তু ওই লাক্সারিটা নাই আমাদের। মানে তাহলে 17 তারিখ করলে ভালো হবে, 4টা বাজে। হ্যাঁ, আর আপনার যদি কোনো প্রোগ্রাম থাকে তাহলে মানে আপনাদের অনেকের প্রোগ্রাম থাকতে পারে 17 তারিখ, সেই ক্ষেত্রে আমি কনসিডার করব। ঠিক আছে? তবে 17 তারিখ যেটা আমরা করব সেটা হচ্ছে 17 তারিখ কিন্তু আমরা মোটামুটি গ্রুপটা ফাইনাল করে ফেলব। ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে আমি আজকের তো স্লাইড আমি অলরেডি দিয়ে দিছি। গত সেমিস্টারের যে লেকচার রেকর্ডিং সেটাও অ্যাভেলেবল আছে, আমি এটাও দিয়ে দিব যত তাড়াতাড়ি সম্ভব রেকর্ডিং। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আজকের স্লাইডটা খুব জরুরি। আজকের স্লাইডটা আপনাদের গ্রুপ ডিসকাশন প্লাস মিড টার্ম এটার জন্য জরুরি। আপনারা একটু বেশি গুরুত্ব দিয়ে আজকেরটা পড়বেন। ঠিক আছে? যদি কোনো কনফিউশন থাকে আজকের লেকচারের উপরে তাহলে আগামী ক্লাসে আমাকে একটু জানাবেন। আগামী ক্লাসে আমাকে একটু জানাবেন যদি কোনো পার্ট কনফিউশন থাকে। অনেক রাত হয়ে গেল আজকে। থ্যাংক ইউ, আপনারা কষ্ট করে আসছেন। আজকে আসলে অনেক কাজ ছিল আমাদের তো সবারই, এই জন্য আমরা অনেক পর্যন্ত ক্লাস দিলাম। আপনারা ভালো থাকবেন। ইনশাল্লাহ আগামী 17 তারিখ আমরা যথাসময়ে মিট করব। আপনারা ভালো থাকেন, সবাই নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন আপনারা। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার, সাবধানে থাকবেন।